হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হচ্ছে জিএসটি 2024 এবং 25 সেশনের পরীক্ষার্থী যারা আছে, 24 এবং 25 সেশনের পরীক্ষার্থী, তোমাদের হচ্ছে কি 20 দিনের যে লাস্ট 20 ডেজ ফিজিক্স অ্যান্ড ম্যাথ ফ্রি ক্লাস আছে। আজকে হচ্ছে আমরা পর্যায়বৃত্ত লেকচার নাম্বার হচ্ছে তৃতীয়। এর আগে আমরা দুইটা লেকচার আলোচনা করছি। তো যারা আগে দুটো লেকচার আলোচনা দেখছো তারা একটু কমেন্ট করে জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও। আর যারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাসটা করতেছো, যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করো। সবাই একটু ক্লাসটা শেয়ার করো এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে আমরা ক্লাসটা 5 মিনিটের মাঝখানে শুরু করবে, হ্যাঁ? কারণ আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি আমার গ্রুপে, তোমরা একটু লাইভ ক্লাসটা সবাই তোমাদের বন্ধু বান্ধব যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে একটু কষ্ট করে শেয়ার করে দাও। ওকে, যারা জয়েন হয়েছে একটু জানাও দেখি যে কে কে ক্লাসে জয়েন হয়েছো। ওকে, তোমরা কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত বলো যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড আমরা আজকে হচ্ছে পর্যাবৃত্ত গতির লাস্ট লেকচার, এন্ড আর মাত্র হচ্ছে বেশি না, এখনো প্রায় হচ্ছে 80টার মতো এমসিকিউ সলভ করবো। সরি, 80টা না, আর মাত্র 54টা মতো এমসিকিউ সলভ করবো। আমাদের আজকের হচ্ছে এটা লাস্ট লেকচার। তো তোমরা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা পড়বো আজকে সরল দোলক বা সরল দোলন যে আছে এটার ব্যবহার গুলা পড়বো। তো তোমরা একটু দ্রুত বলবা যে সবকিছু ঠিক আছে কিনা। সবাই কি করে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিও। আচ্ছা, তোমরা কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি যে সবাই। আমরা হচ্ছে আজকে লাস্ট লেকচার এন্ড আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এন্ড এই পর্যন্ত তোমাদেরকে আমি বলি, যারা 3টা লেকচার কমপ্লিট করছো, 3টা চ্যাপ্টার কমপ্লিট করছো, একটা হচ্ছে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা এন্ড শক্তি। তারপর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, কর্ষ ও অবিকর্ষ। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এই 3টা লেকচার যারা কমপ্লিট করবা, আমি মনে করি এই 3টা থেকে যে 3টে দিয়ে 4টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্ন তুমি অনায়াসে আনসার করতে পারো যারা এই 3টা লেকচার কমপ্লিট করছো। তো এখন যারা জয়েন হয়েছো তোমরা একটু কাজ করো যে তোমাদের নিজের ক্লাসটা সবাই কি করো, তোমার আইডিতে শেয়ার করে দাও, সবাই নিজের আইডিতে শেয়ার করো। আমরা হচ্ছে এখন আমরা এই যে সরল দোলকের কিছু ব্যবহার দেখবো। আমরা এর আগে সরল দোলকের গতি, তারপর পর্যায়কাল, এগুলা সম্পর্কে আমরা দেখছি। এখন আমরা কি করব, সরল দোলন গতি যে আছে এটার ব্যবহার গুলা দেখবো, পাশাপাশি এইখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলা দেখবো। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে থাকি, তোমরা এগুলো জানো, তারপরে এটাতে আমি প্রশ্ন করে আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি যে তোমরা এগুলা পারো, হ্যাঁ? তাই না? ওকে, এটা বলি
এইটার আনসার কি হতে পারে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে? 10 এবং 11 সালে। একটা সরল সন্ধির স্পন্দন গতির ক্ষেত্রে স্প্রিং এর ধ্রুবক কোনটি? সরল সন্ধি গতির ক্ষেত্রে একটা স্প্রিং ধ্রুবক কোনটি? তো যারা জয়েনেছ একটু জানাও। ওকে, তো তোমরা একটু দ্রুত জানাবা, আমরা একটু দ্রুত আগাবো। তোমরা যত দ্রুত জানাবা আমরা তত দ্রুত আগাইতে পারবো। ওকে, দেখো 5 থেকে 6 মিনিট যে সময়টা যাইতে হচ্ছে আমি ক্লাসগুলো শেয়ার করা, বন্ধুদেরকে মেনশন করা, সবকিছু মিলিয়ে যায়। আর হচ্ছে সবাই কি করো যে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিও। তো চলো আসো আমরা এই প্রশ্নটা ওকে, চলো আমরা এটা পড়বো। একটা সরল দোলকের জিনিস জানার আগে আমাদের যেগুলো জানতে হবে, একটা সরল দোলকের ব্যবহার আমরা দুইটা কাজে ব্যবহার করি। তাহলে দেখো আমরা সরল দোলকের ব্যবহার আমরা দুইটা দিই। এখন আমাদের কাজ হচ্ছে এই সরল দোলকের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, কে কে আসো একটু জানাও তো দেখি, আমি তো দেখি না কে কে ক্লাসে আসো, তো আমার একটু দেখা উচিত। আর এত পরিমাণ মেসেজ। ওকে, চলো আমরা সরল দোলকের ব্যবহার গুলা দেখবো। যারা আসো কে কে আসো একটু জানাও দেখি। অনেকে আসো, মোটামুটি 12 থেকে 13 জন মানুষ আছে। তো সবাই যারা জয়েন আছো সবাইকে বলবো একটু ঠান্ডা মাথায় ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করো। তুমি যদি ক্লাস শেষে যদি না কিছু নিয়ে যাইতে পারো তো আমাকে বলবা যে ভাই আমি কিছু শিখিনি। তুমি যদি ক্লাসে প্রথম আসো একবার আসো একবার যাও একবার আসো একবার যাও, তাহলে তুমি ক্লাসে কিছুই বুঝবা না। তো তোমার অবশ্যই উচিত ক্লাসের প্রথম টপিক থেকে একদম শেষ টপিক পর্যন্ত যাওয়া। ওকে, আর হ্যাঁ সবাইকে না আমার এখানে বৃষ্টি না, একটু জানাও তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, এখন একটু জানাও তো তোমরা একটু সাউন্ড ঠিক আছে কিনা বলো তো সবাই। সাউন্ড ঠিক আছে সবাই একটু জানাও দেখি যে সাউন্ড ঠিক আছে কিনা, এখন ঠিক আছে। কে বলছো? সাদা নাম্বার, আমি নিউ মেম্বার, থ্যাংক ইউ। তো ক্লাসটা করো এবং আমার পেজকে ফলো করো এবং শেয়ার করে দিও, বন্ধুদেরকে পেজে ইনভাইট করে দিও। এখন ঠিক আছে বলো তো? আমি এখন মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি। দেখো আমরা সরল দোলকের ব্যবহার আমরা দুইটা কাজে ব্যবহার করি। একটা হচ্ছে উলম্ব স্প্রিং এর দূরণের ক্ষেত্রে, আমরা উলম্ব স্প্রিং করছি না, তোমরা তো 9 10 পড়ে আসছো উলম্ব স্প্রিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক।
স্প্রিং থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়। আরেকটা হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে, এটা থেকে আচ্ছা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে দিয়েছে, এটা একটা এটা একটা। আমরা দেখব প্রথমে স্প্রিং হচ্ছে কি আমাদের উলম্ব স্প্রিং দোলন দেখব, তারপর হচ্ছে কি সরল দোলন গতি দেখব, এক একটা টপিক দেখব। আমি কিন্তু প্রত্যেক দিনে বলি আমি যে টপিকটা পড়াই ওই টপিকের এ টু জেড সবগুলা টপিক একদম ক্লিয়ার করে দিই। তোমার কাজ হচ্ছে প্রথম যে টপিকটা শুরু করছে ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকা। যদি একটা লাইন মিস করো তাহলে তুমি কিছুই বুঝবে না। তো চলো আমাদের প্রথম হচ্ছে একটা স্প্রিংটা দেখব। আমরা কি করব, প্রথমে স্প্রিং ধ্রুবণ দেখব। আমরা একটা উলম্ব স্প্রিং দেখব। একটা উলম্ব স্প্রিং মানেটা কি, স্প্রিং তো জানি তাই না, বলো আমরা একটা স্প্রিং তো জানি। ধরো আমরা একটা উলম্ব একটা স্প্রিং চিন্তা করলাম, এটা একটা আমাদের স্প্রিং, এটা একটা স্প্রিং। ধরো আমি একটা স্প্রিং এর উপর কি করব, বল প্রয়োগ করব। এই স্প্রিং এর দুইটা প্রান্তে কি করব, আমি বল প্রয়োগ করব। এখানে ধরো আমি একটা এম্বার একটা বস্তু ঝুলিয়ে দিলাম। কতটুকু ঝুলাইলাম, এম্বার একটা বস্তু, এম্বার একটা বস্তু ঝুলাইলে এই স্প্রিংটা কি করবে, এই কে ধ্রুবক বিশিষ্ট, কি কে ধ্রুবক, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে আমি কি করলাম, কি করে দিলাম, ঝুলাই দিলাম। ঝুলাই দিলে আমার কি করবে, এই স্প্রিংটা কি করবে, নিচের দিকে আসবে না। তো তার সাম্য অবস্থান থেকে সে কি করছে, ই পরিমাণ বৃদ্ধি পাইছে। সে কতটুকু বৃদ্ধি পাইছে, সাম্য অবস্থান থেকে এখানে এমজি পরিমাণ বল লাভ করছে। এমজি বলটা কি খাড়া নিচের দিকে কাজ করতেছে। যে এই স্প্রিংটা সাম্য অবস্থান থেকে সে কতটুকু লাভ করতেছে, দূরত্ব, ই পরিমাণ দূরত্ব লাভ করতেছে, ই পরিমাণ বল লাভ করে। এখানে কিন্তু স্প্রিংটা এখন স্থির অবস্থায় আছে। যখন আমি এম্বারে বস্তুটা ঝুলাই দিছি তখন এই স্প্রিংয়ের উপর এই ই পরিমাণ সরণ ঘটায় টান বল লাভ করতেছে। এখন এই স্প্রিংটা একটা সাম্য অবস্থানের দিকে যাইতে চাইতেছে। এই সাম্য অবস্থানের দিকে যাইতেছে সেটা হচ্ছে কি তার টান বল, এটা হচ্ছে কত ঠিক, এটা হচ্ছে তার টান বল। তাহলে এই যে অবস্থা এখানে আমাদের একটা নিট বল কাজ করতেছে। তাহলে এই বস্তুটার উপর একটা নিট বল কাজ করে। কয়টা বল কাজ করে, দুইটা বল কাজ করতেছে না, বলো তো এখানে আমার কয়টা বল কাজ করতেছে, দুইটা বল কাজ করতেছে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, এই অবস্থার জন্য সামেশন অফ এফ ইকুয়াল, এখানে বলো বস্তুটা কি আছে, স্থির অবস্থানে আছে, এটা আমাদের স্থির অবস্থানে আছে। যদি স্থির অবস্থানে থাকে এখানে আমাদের কি ত্বরণটা বলটা কত হবে, শূন্য হবে। যদি বল শূন্য হয় তাহলে এখানে কয়টা বল কাজ করতেছে, একটা হচ্ছে এমজি আর একটা বল টান বল। তাহলে দুইটা বল একটা একটা বিপরীত দিকে না। দেখো এই দিকে টান বলটা কাজ করে, আমি সরণ ঘটাইতেছি, আমরা এটা কি একটা সরল দোলন গতি না। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, কতটুকু সরণ ঘটাইছ, এইটার একটা স্প্রিং ধ্রুবক আছে কেক্স, আমরা কি করছিলাম এফ ইকুয়াল টু সরল দোলক অনুসারে মাইনাসের কথা মাইনাসের কেক্স করছি না। এখন এক্স এর জায়গায় কতটুকু বল, কি বলটা লাভ করতেছে, এক্স এর জায়গায় কত, এক্স এর জায়গায় হবে ই পরিমাণ। তাহলে আমি এখানে কয়টা বল লাভ করছি, একটা বল হচ্ছে টান বল প্লাস কত, আরেকটা বল হচ্ছে এমজি বল, আরেকটা বল হচ্ছে কত এমজি, ইকুয়াল কত 0। এখন টান বলটা কত, টান বল হচ্ছে কি সরল দোলন গতির সমান, তাহলে কত মাইনাসের কে ই, মাইনাসের কে ই প্লাস কত আসবে এম জি ইকুয়াল কত 0। এটুকু সবাই বুঝছো তাই না, এই কেসটা তো সবাই ক্লিয়ার। তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এম জি সমান আমরা লিখি, এম জি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এম জি ইকুয়াল টু কে ই লিখতে পারবো। তাহলে এখন ধরো আমি যদি এম বাই কে লিখি, এখানে একটা সমীকরণ ধরে নিতে পারি। তাহলে আমি যদি এম বাই কে ইকুয়াল কত লিখতে পারবো, ই বাই জি। এটা একটা মান লেখা রাখো, মনে রাখো। এটুকু বুঝছো সবাই, বলো তো সবাই বুঝছো কিনা, বলো সবাই বুঝছো। হ্যাঁ পাবা, আমার ইউটিউবে পাবা, বুঝছো আমি ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি, ওইখান থেকে নিয়ে নিতে পারবে, ইউটিউবে আপলোড দিয়েছি। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে, এখানে কার কোনো প্রশ্ন আছে, এটা কিন্তু আমার সামনে প্রয়োজন আছে। এই টপিকটা একটু আগে দেখলাম একটা এমসিকিউ দিয়েছি, এখান থেকে কিন্তু এমসিকিউটা আসছে। তো সবাই মনে আছে, সবাই বুঝছো, ওকে। কারো কোনো প্রশ্ন আছে এইটুকু, আসো আমরা এখানটুকু যদি হয়, তাহলে ধরো আমি এই স্প্রিংটা এতটুকু সাম্য অবস্থানে ছিল, এখন ধরো আমি এটার উপর আরেকটু বল লাভ করছি, আমি এটার উপর আমি কি করছি আরেকটু বল লাভ করছি, এটা ধরো আমার এমজি বল। এই স্প্রিংটাকে আমি আরেকটু পরিমাণ, আমার কি ছিল স্প্রিংটা এই অবস্থানে ছিল, আমি এটাকে কি করছি আরো এক্স পরিমাণ বল লাভ করছি। এখানে আমি কি করলাম আরো কিছু বল দিছি, এই বল দিয়ে টান দেওয়ার পর আমি ছেড়ে দিছি এই স্প্রিংটাকে, বুঝছো। এখানে বল
এখানে একটা বল একটা টান দিয়ে আমি স্প্রিংটা ছেড়ে দিচ্ছি, স্প্রিংটা কি করবে, তার সাম্য অবস্থানের দিকে যাবে, একবার উপরে যাবে একবার নিচে, একবার উপরে যাবে একবার নিচে যাবে। এই উপরে নিচে যাওয়ার জন্য তার একটা ত্বরণ প্রয়োজন না, একবার স্প্রিংটা এরকম যাবে আর একবার নিচে আসবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে। যখন উপরে নিচে যায় তখন স্প্রিংটার মধ্যে একটা ত্বরণ থাকে, সেই ত্বরণটাই আমরা দেখব। বলো ধরো আমার স্প্রিংটা এখন কি ত্বরণে যাচ্ছে, এই ত্বরণে যাচ্ছে। এই স্প্রিংটা যখন এ ত্বরণে যাবে তখন এর মধ্যে আবার কি একটা নিট বল কাজ করবে। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে কি করছি, আমরা সেটাই অ্যাপ্লাই করব। তো আমরা পরবর্তী পেজে দেখি, ধরো সামেশন অফ নিট বল, আমরা কি বলবো, নিট বল। নিট বল আমরা কি সামেশন অফ এফ ইকুয়াল টু কত, এম এ। এই বস্তুটা কি করতেছে, এটার উপর কতটুকু বল, এম পরিমাণ। তাহলে আমাদের এখানে চিন্তা করো, এটা আমার মোট বস্তুটার সরণ হচ্ছে কতটুকু, এখান থেকে এতটুকু পরিমাণ আমাদের সরণ করতেছে এক্স, আর এখান থেকে আমি কতটুকু সরণ ঘটাইছি, এই অবস্থানটুকু, এটা হচ্ছে আমাদের ই আর এটা হচ্ছে আমাদের কত এক্স। এখানে হচ্ছে ই পরিমাণ সরণ ঘটাইছি, এইটুকু বেটা এখানে ই পরিমাণ, এখান থেকে আরো আমি কি করছি এক্স পরিমাণ সরণ ঘটাইছি। তখন স্প্রিংটার উপর কতটুকু মোট বল কাজ করতেছে, এখানে নিট বল একটা কাজ করতেছে আর হচ্ছে কত একটা টান বল কাজ করতেছে। টান বলটা কি করবে, খাড়া উপর দিকে যাবে না, আমি এইটাই লিখব। তাহলে বলো তো আমি এখানে কি পাবো, এইটা সমান আমরা কত পাইতেছি এমজি, এমজি বলটা খাড়া নিচের দিকে, এখন নিচের দিকে বলটা কাজ করতেছে, তাহলে আমি কি পাই এম কি পাবো, একটা টান বল পাবো, ধরো টি1 আর এটা হচ্ছে কত এমজি ইকুয়াল কত এম। এখন টান বলটা কোন দিকে কাজ করতেছে, যেদিকে সরণ করতেছে তার বিপরীত দিকে, সরণ নিচের দিকে বিপরীত দিকে টান বলটা কাজ করতেছে। তাহলে আমরা কি বল ধ্রুবক অনুসারে কি লিখতে পারি, তাহলে আমরা কত মাইনাস এর কে ইনটু কত, আমরা বলো তো কতটুকু সরণ কাটাইছি এক্স প্লাস এর ই পরিমাণ না, ইকুয়াল কত প্লাস হচ্ছে এমজি ইকুয়াল কত এম। তাহলে আমাদের এইটা সমান আমরা দেখো মাইনাসের কত কে এক্স কত মাইনাসের কে ই প্লাস কত এমজি ইকুয়াল কত এম। তাহলে এখন বলো তো এইটুকু যদি তুমি পাও, তাহলে এখান থেকে তুমি এতটুকু সম্পর্ক পাইতেছো। তো এখন এখানে আমরা একটু আগে যেটা পাইছি, এখানে দেখো তো আমরা কি পাইছি এমজি সমান কত কে ই না, তো এটা এখানে বসাই দাও। তো তুমি কি করবা, এই পরবর্তীতে এমজি সমান বা কে এর সমান কত এমজি বসাইতে পারো, মাইনাসের কে এক্স ইকুয়াল টু কত মাইনাসের এমজি প্লাসের কত এমজি ইকুয়াল কত এম। তো এইটা আর এটা কাটাকাটি করো, তাহলে তুমি কি পাইতেছো, তাহলে তুমি পাইতেছো সেটা হচ্ছে কত বলো এম এ ইকুয়াল কত মাইনাসের কে এক্স। এতটুকু তুমি পাইলে সরল দূরত্ব টান, এতটুকু তুমি পাইছো। তাহলে আমার কাজ কি বলো, আমাদের এখান থেকে ত্বরণটা বের করো, তাহলে এ ইকুয়াল টু মাইনাসের কে বাই এম, কে বাই এম এক্স, এতটুকু তুমি পাইলে। এখন বলো তো এই অংশটুকু, এটা আমরা কি সরল দূরত্বের কি করছি, কে বাই এম এর পরিবর্তে কত লিখতে পারি একটু বল, আমি এটা পরে আসছি। কে বাই এম এর পরিবর্তে আমি কি লিখতে পারি, তোমরা একটু জানাও তো কে বাই এম এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সবাই হাইলাইট করে দাও, সবাই পোস্টটাকে হাইলাইট করো এবং সবাই একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। হয়েছে সবাই, বলো তো কার কোনো প্রশ্ন আছে, বলো কার কোনো প্রশ্ন আছে, আমরা এটা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা ওমেগা স্কয়ার লিখতে পারি। তাহলে a ইকুয়াল টু কত মাইনাসের কত ওমেগা স্কয়ার x। আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি বলো তো a ইকুয়াল টু কত লিখতে পারি, এই যে দেখো m বাই k এর পরিবর্তে কত e বাই g। আমরা এখানে কি আছে বলো তো k বাই m, আমরা এখানে কি পেয়েছি বলো তো m বাই k, তাহলে উল্টা গেছে না, তাহলে উপরে কি আসবে g বাই e লিখতে পারো, কত লিখতে পারো g বাই e x, এটা আমাদের কাছে। তাহলে একটা কি সরল দোলক যখন কি করবে, একটা স্প্রিংকে দোলন দেবে, তখন তার মধ্যে কতটুকু ত্বরণ উৎপন্ন হবে, ই জি ডিভাইড বাই ই এক্স, এতটুকু ত্বরণ উৎপন্ন হয়। বুঝছো, এইটা বুঝো, বুঝছো, ক্লিয়ার, নরমাল শেষ। আসো আমরা এটার সাথে এখন কিছু সম্পর্ক বের করব। আমরা যেহেতু সরল দোলক আছে, এই যে দোলকটা যখন তুমি এক্স পরিমাণ প্রসারিত করছো,
এটাকে তুমি যখন এক্সপেরিমেন্ট বসাতে এটা কতটুকু পর্যায়কাল একটা দুলন সম্পূর্ণ করতে কতটুকু সময় লাগছে, তোমার সময় লাগবে না? তো এটা তো একটা সরল দুলক, দুলন দিতে দিতে একটা সময় তো লাগবে, একটা সময় পূর্ণ দুলন সম্পূর্ণ করবে, তো সেই সময়টা বের করবে। আমরা কি করছি বলো তো, টি ইকুয়াল টু কত করছি আমরা, দেখো টি ইকুয়াল টু কত করছো, টি ইকুয়াল টু 2 কত ওমেগা, এটা পরে আসছো না? দেখো টি ইকুয়াল টু কত করছো, টি ইকুয়াল টু কত করছো, টি ইকুয়াল টু করছো 2 ওমেগা, তাই না? আবার ওমেগার সমান কি করছো, ওমেগার সমান করছো √k/m। তাহলে আমরা এইখান থেকে আরেকটা সম্পর্ক পাইছিলাম টি ইকুয়াল টু, সেটা কত বলো তো, 2 পাই কত করছিলাম m/k। এখন দেখো আমি একটু আগে বললাম না m/k, এটা আমরা m/k এর পরিবর্তে কি লিখতে পারি, এই যে দেখো m/k এর পরিবর্তে e/g, কত লিখতে পারবো আমরা, ইকুয়াল টু 2 পাই কত e/g। এটা সরল দুলকের পর্যায়কালের সূত্র। তাই বুঝছো? বলো তো সবাই বুঝছো কিনা? ওকে, সবাই ক্লিয়ার? এটা বুঝছো সবাই? তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো, আমার আবার সকালে পড়ানো আছে তো 7টায়, তোমাদের পড়ানো শেষ করবো তাড়াতাড়ি, তারপরে ঘুমাবো। এই তাড়াতাড়ি জানাও সবাই, একটু দ্রুত জানাবে, হ্যাঁ দ্রুত জানাও সবাই, একটু দ্রুত জানাও। আমি তো সবার আনসার চাই, আমি তো হচ্ছে একজন যদি ক্লিয়ার করো তাহলে তো হলো না, সবারটা লাগে, সবাই বুঝছো কি? তাহলে এখন আসো আমরা এতটুকু তো পাই, ধরো আমরা একটা স্প্রিং ছিল নর্মালি, এই স্প্রিংটা আমাদের একটা স্প্রিং এর তো বড থাকে তাই না? আচ্ছা এটা আমার বোঝার দরকার নেই, এখান থেকে তোমার গ্রাফ আসতে পারে। তাহলে স্প্রিংটা সরল দূরত্ব কার উপর ডিপেন্ড করতেছে, অভিকর্ষের ত্বরণ এবং কি ওই স্প্রিংটার উপর কতটুকু প্রসারিত হতে পারে তার উপর কি করে ডিপেন্ড করে, বুঝছো? এটা আমরা কি বলবো, তার উপর ডিপেন্ড করতেছে। এখন ধরো আমরা এই স্প্রিংটার উপর একটা বড আছে, এখন স্প্রিংটার বর আছে, এই বরটা কত m নট, তা এইখানে আমি একটা m বর একটা বস্তু ঝুলাই দিছি, m বর একটা বস্তু ঝুলাই দিছি, তাহলে এটার জন্য কতটুকু পর্যায়কাল আছে বলো তো, এটার জন্য কতটুকু পর্যায়কাল পাবা, তো সেটার জন্য পর্যায়কাল t ইকুয়াল টু, তাহলে দেখো আমরা 2 পাই কত পড়ছে √m/k পড়ছে না? এখন বল কতটুকু যুক্ত করছে, একটা m নট আরেকটা হচ্ছে m আছে, তাহলে দুইটা বল যুক্ত হয়ে গেছে, একসাথে দুইটা বল, তাহলে সেই ক্ষেত্রে পর্যায়কাল কত আসবে, t ইকুয়াল টু 2 পাই কত m প্লাসের কত m নট ডিভাইডেড বাই k। ওকে, এবার এখান থেকে একটা প্রশ্ন দিবে, দেখো বুঝছো, এই টপিক দিয়ে কোন একটা প্রশ্ন দিবে, একটা স্প্রিং দিবে, এটার উপর একটা কোনো টপিক দিয়ে একটা ইনশাআল্লাহ একটা প্রশ্ন পাওয়া যাবে, কারণ এই পর্যন্ত এইবার কোনো গুচ্ছ এইবার ভর্তি পরীক্ষা কেউ এই প্রশ্নটা দেয় না, আমার কাছে মনে হচ্ছে এটা দিবে। আসো আমরা পরবর্তী টপিক দেখি, আমরা আচ্ছা এটার আনসারটা কি বলো তো, এটার আনসারটা কি হবে একটু দ্রুত জানাও। দেখো প্রশ্নটা একটু খুব ভালো করে পড়ি, কেমন কি বলছে, একটা দ্বিরব বলছে, একটা দ্বিরব আটকানো বল কে ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং এর প্রান্তে m বল ঝুলিয়ে দিবে, কি বলছো m বল ঝুলিয়ে দিলে একটু টেনে ছেড়ে দিছো, m বল ঝুলিয়ে একটু টেনে ছেড়ে দিছো, এখানে আমি এটা একটু আগে বুঝাইছি, কি করছে একটু টেনে ছেড়ে দিলে কি করবে, এই সরল সংখ্যা স্পন্দন সৃষ্টি হবে, তাহলে পর্যায়কালটা কত, পর্যায়কাল কত, এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে, এটা থিওরিটা অনেক কিছু ডিপেন্ড করতেছে, আমি যখন থিওরি পড়াইছি এটা কিন্তু থিওরি পড়াইছে, কিন্তু ডাবির প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন বল এখানে শর্ত কোনটা, কোনটা সঠিক হবে উত্তর, এই সবাই কি আগেরটা বুঝছো বলো তো, সবাই কি এটা বুঝছো? দেখো এটা আমি একটু বলি,
একটা স্প্রিং আছে, স্প্রিং এর তো একটা বর থাকবে তাই না, স্প্রিং এর একটা বর আছে, এর মধ্যে আমি কি করছি এই স্প্রিং এর বর এম নট আরেকটা বর কত এম, আমরা এইটা যোগ করে দিচ্ছি, তাহলে এটার জন্য আমি কি পর্যায়কাল পাবো না, যখন স্প্রিংটাকে ছেড়ে দেবো তার জন্য একটা পর্যায়কাল পাবো। তাহলে দেখো টি ইকুয়াল টু 2 পাই বাই রুট ওভার কত এম বাই কে, আমরা এটা জানি এম বাই কে, তখন আমি কি এম বাই এম প্লাস নট কে এতটুকু আসতেছে। এখন আসো আমরা এই প্রশ্নটা দেখি, আমি জাস্ট এম নট যুক্ত করে দিচ্ছি। কোন প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটা, এখানে আসো কোনটা হবে আনসার বলো, একটু টেনে ছেড়ে দিচ্ছি, তাহলে আনসার কোনটা হবে, এটা হবে। দেখো আমি এখানে বলি সবগুলোই সত্য, এটা হবে নাকি এটা হবে বলো তো, দেখো এটা একটা প্রশ্ন, এটা সত্য আমি জানি, টি ইকুয়াল টু কত করছি 2 পাই রুট ওভার কত ই বাই কত জি, এটা করে আসছে। আরেকটা করছি টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত এম বাই কে। এখন বলো কোনটা হবে সত্য, দেখি নিজের, তোমার দুইটা অপশন দিচ্ছে, একটা অপশন এটা আরেকটা অপশন এটা, সেম প্রশ্ন একই মান আসবে, তাহলে কোনটা হবে সঠিক উত্তর। এখন বলো, আমি তো একটু আগে থিওরিটা দেখাইলাম না, কোনটা দেখাইছি, এই যে একটা যখন স্প্রিংকে টেনে ছেড়ে দেওয়া হয় ই বাই জি থাকে, এটা হচ্ছে আনসার, এটা হয় না, এটা আনসার এটা আনসার। এখন তাহলে আমি কেন বি নাম্বারটা বলবো বলো, আমি কেন বি নাম্বারটা বলবো, আমি কেন বি নাম্বারটা আনসার হবে বলতে পারবা? আমি তো এটা পড়াইছি না, স্প্রিংটাকে যখন প্রসারিত করছে এটা, তোমরা একটু নরমালি একটু কমেন্ট করে জানাও যে এইখানে আমি কেন বি নাম্বারটা বলবো, যারা যারা বি নাম্বারটা বলছো তোমরা একটু কষ্ট করে একটু বলো যে এটা কেন তুমি বি নাম্বার বলছো, তুমি যদি এটা আনসার দিতে পারো তাহলে বুঝবো তুমি বুঝছো। আমি তো একটু আগে প্রমাণ করেই দেখাইলাম তোমাকে স্প্রিংটাকে, এই যে এটা প্রমাণ করে দেখাইছি না পর্যায়কালটা, টি ইকুয়াল টু 2 পাই বাই ই বাই জি, এটা তো প্রমাণ করে দেখাইছি, তাহলে তুমি কেন এটা দিবা আনসার, তুমি কেন বি নাম্বারটা দিবা বলো তো, তুমি কেন বি নাম্বারটা দেবে, একটু দেখি সবাই একটু লেখো, বাংলা একটু লেখো, তুমি কেন বি নাম্বারটা আনসার করছো, যারা বি নাম্বার আনসার করছো আমি একটু তোমাদের এই প্রশ্নটার একটু চাইতেছি, তুমি দেখি কতটুকু থিওরি বুঝছো। একজন বলছে, আবির বলছে বর দেওয়া আছে, হ্যাঁ বাকি না তোমরা যারা বি নাম্বার আনসার করো সবার, আমি সবাই জানি যে তোমরা এই দুইটা অপশন মাঝখানে যে কোনো একটা কনফিউশনে থাকবা। আসো, যেহেতু আমি স্ক্রিনটাকে দুলাই দিছি, একজন আর কি তোমরা যারা বি আনসার করছো না বুঝে আনসার করছো বলো তো, তুমি কি না বুঝে আনসার করছো? এটা খুব খারাপ, না বুঝে আনসার করো। দেখো আমাদের যদি একটা স্প্রিং চিন্তা কর, এইটা স্প্রিং ছিল, এই স্প্রিংটার মধ্যে এম বড় একটা বস্তু যখন ঝুলাই দিছি, এম বড় বস্তুটা ঝুলানোর পরে যদি আমি কি প্রসারণ বইলা দিত, এখানে বলতো যে ই এর মানটা বলে দিছে, বলে দিছে, তাহলে আমার আনসার কোনটা হইতো, এটা একদম কনফার্ম। যদি এর মান বলে দিত এটা কনফার্ম, তাহলে এটা কখনোই হইতো না। এখানে কি বলে দিছে দেখো, এই যে প্রান্তটার বর বলে দিছে, কি বলে দিছে, বর বলে দিছে, আবার ধ্রুবকের মানটাও বলে দিছে, তাহলে আনসার এই জন্য হচ্ছে বি নাম্বার। তো তোমরা সঠিক উত্তর দিছো, ঠিক আছে। আচ্ছা এইখানে কোনটার জন্য কোনটা আনসার হচ্ছে এটা তোমরা বলতে পারবে, ওকে ক্লিয়ার। চলো এটা আসো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখি এই প্রশ্নটার আনসার কে কে দিতে পারে বলো তো। আগের থিওরিটা বুঝছো সবাই, এই প্রশ্নটার আনসার করো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আর আমি থিওরি বেসড প্রশ্নগুলো যতগুলো আছে আমি সবগুলা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমার পরীক্ষার হলে আসতে যাতে এই জিনিসগুলো ভুল না হয়। তুমি যত বেশি ভুল করবা তোমার লাইফটা তত বেশি সমস্যা হবে। এখন তো তোমার হাতে ভুল করার সময় নেই, বিশেষ করে এইচএসসি 23 ব্যাচ যারা আছে তাদের তো ভুল করার কোনো অপশনই নেই, কারণ তোমাদের হাতে আর মাত্র একটা অপশন আছে, একটা হচ্ছে ঢাবি জিএসটি, আর এটা হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তুমি যদি এই সময় এই যে 15টা দিন যদি তুমি ভালো করে কাজে না লাগাইতে পারো, সেকেন্ড টাইমার যারা আসো, তো তোমার সারাটা জীবন আফসোস করতে হবে।
যদিও আমি জানি এইটা ইউনিভার্সিটি চান্স পেলে লাইভ গঠন করে না, তোমার কিন্তু আইডেন্টিটিটা খুব বেড়ে করে। তো এই প্রশ্নটার আনসারটা কি হবে বলো তো? কি বলছে যে এম বড় একটি বস্তুকে, দেখো কি বলছে, এম বড় একটি বস্তুকে আনুভূমিক স্প্রিং গুলো আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটিকে এ পরিমাণ প্রসারিত করে কি করছে, এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। স্প্রিংটিকে আনুভূমিক বা এ পরিমাণ প্রসারিত করে কি করছে, ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে নিয়ে সে ঘর্ষণহীন তল বরাবর স্পন্দিত হলো। যদি বস্তুটির ভর কত, এই যে এম বরের বস্তুটির ভর কত 4 কেজি হয়, দেখো বস্তুটার ভর যদি কি 4 মিটার হয়, তাহলে নতুন পর্যায়কাল কত হবে, নতুন পর্যায়কাল কত হবে, এটার আনসারটা কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ওকে, হচ্ছে এই যে প্রস্তুতি কি প্রত্যয় যে নাকি, তোমার নামটা বাংলায় দেখো, উচ্চারণ করতে পারতেছি না। দেখো আমরা স্প্রিং এর সাথে কি করছি, একটা ধরো আনুভূমিক স্প্রিং চিন্তা করো, এটা আনুভূমিক তলের সাথে কি করছো, একটা এম বড় একটা বস্তু কি করছো, এম বড় একটা বস্তু দিয়ে দিছো। এম বড় একটা বস্তু দেওয়ার ফলে এই বস্তুটা কি করছে, আমাদের কতটুকু স্প্রিং দূর পর্যায়কাল থাকবে, টি থাকবে। তাহলে আমরা টি ইকুয়াল টু কত করছি, ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত, রুট ওভার এম বাই কত জি, বুঝছো, এম বাই জি। এটা আসবে, বল হচ্ছে 4m, বল 4m, বুঝছো, 4m বলছে, 4 কেজি না 4m। তাহলে দেখো আমাদের এখান থেকে সম্পর্কটা কি পাইছি, টি প্রফেশনাল কত রুট ওভার এম, টি প্রফেশনাল কত রুট ওভার এম। তো এখন কাজটা কি এদের মধ্যে, তো একটা আরেকটা কি ভাগ করতে, আমি নর্মালি চিন্তা করো, তাহলে আমি একটার জন্য টি1 যদি বস্তু পর্যায়কাল হয়, তখন বলটা কত হবে, বল হবে কত রুট ওভার m1। যখন পর্যায়কাল টি2 হবে, তখন বলটা কত হবে রুট ওভার m2। তুমি এখান থেকে দুইটা ডিভাইড করে দিতে পারো, একটা আরেকটা ডিভাইড করে দাও, তাহলে কি পাবো, একটা টি2 ডিভাইড কত টি1 ইকুয়াল কত রুট ওভার m2 ডিভাইডেড বাই m1। এখন প্রথমটার পর্যায়কাল বলে দিছে, দেখো কত, প্রথমটার পর্যায়কাল হচ্ছে টি, প্রথম পর্যায়কাল কত টি বলে দিছিল, মনে হয় এদিকে কাটে গেছে, দেখো। তাহলে আমরা এখানে দ্বিতীয়টার বল কত করছি, আগেরটার 4 গুণ না, আগেরটার 4 গুণ, তাহলে আমি কি করব, টি2টা বের করব। তাহলে আমি টি2 ইকুয়াল টু রুট ওভার 4m, আগের বল কত m ইনটু কত প্লাস টি, m কাটো, তাহলে কত পাবো রুট 2, তাহলে 2, এটা হচ্ছে কত টি2 এর आंसर। তো তুমি এইখানে এটা হচ্ছে आंसर নরমাল থিওরি, বুঝছো সবাই? দেখো আমি যতগুলো থিওরি বানাবো, প্রত্যেকটা থিওরির পরে তোমার একদম এ টু জেড সবগুলো এমসিকিউ সলভ করে দেব। ভর্তি পরীক্ষায় যে কোনো ইউনিভার্সিটির প্রশ্ন তুমি যদি থিওরিটা ভালো করে বোঝো, আমি আবারও বলি, যারা আমার ক্লাসগুলো করতেছো, তুমি যদি 3টা চ্যাপ্টার পড়াইছি, তুমি 3টা চ্যাপ্টার যদি একদিনে শেষ করে আমাকে বলো যে তুমি কোনো কিছু বুঝো নাই, তাহলে আমি ওইটার দায়ভার নিব যে তুমি একটা ক্লাস করে বুঝো নাই। দেখো তাহলে এইটুকু চান্স, তুমি এখানে নরমালি চিন্তা করো, এখানে প্রথমটার m, তারপরে কত বলছে 4m বাড়িয়ে দিছে, তখন শেষ হয়ে গেছে आंसर। এইখানে কি আর কোনো প্রশ্ন আছে এইটুকুতে? এটা তুমি আরেকভাবে করতে পারতা, তাহলে আমরা t ড্যাশ, তাহলে t ড্যাশটা আমরা কত পাইতাম, এটার কি রুট ওভার না, তো আগেরটার কত 4m না, আমাদের 4m, তাহলে 4 কে রুট করলে কত হয় 2 আসে, তাহলে 2 না 2 রুট ওভার কত m এর পরিবর্তে কি লিখতে পারতা, কি লিখতে পারতা 2t। এখন তুমি নরমালি এইভাবে চেষ্টা করতে পারতা। PS3, আচ্ছা যাই হোক PS3, ওকে। আচ্ছা আমি আজকে এখনো বলি নাই যে ক্লাসটাকে কে শেয়ার করছো কে, তোমরা নিজের আইডিতে শেয়ার করো, আর যদি পারো আমার গ্রুপগুলোতে যুক্ত আছো না তোমরা, তো আমার গ্রুপে শেয়ার করতে পারো, অন্য কোথাও না করো, তুমি আমার গ্রুপে শেয়ার করো, বুঝছো সবাই? এটা এই বলো, এই প্রশ্ন সবাই বুঝছো? বল সবাই বুঝছো কি? দেখো ক্লাসে মানুষ আছে অনেকজন, আমি জানি তোমরা অনেকে আসো, অনেকে ভালো পারো, অনেকে হচ্ছে ভয় পাও। জিনিসটা কি, তুমি যদি যত বেশি ভয় পাবা, তোমার পরীক্ষার হল বা যে কোনো জায়গায় তোমার এই ভয়টা বেশি পরিমাণে কাজ করে।
তুমি এখানে ভুল আনসার করো, তোমাকে কেউ মারবে না। যদি তুমি পরীক্ষার হলে এই জিনিসটা ভুল করো, তখন তোমাকে কেউ না কেউ মারবে, তুমি একটা নিজে ধরা খাবা। তুমি এখানে সঠিক উত্তরটা করো, তোমার একটা প্র্যাকটিস হইতেছে, তুমি আনসার করা মানে তোমার একটা প্র্যাকটিস হওয়া। চলো এটা আসো, এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, এ নাম্বার প্রশ্ন। দেখো উত্তর হচ্ছে সঠিক উত্তরে, আমি জানি সঠিক উত্তর এ নাম্বার। এখন এই যে সঠিক উত্তর যদি এ হয়, তাহলে এই প্রশ্নটার আনসারটা কি হবে? আমি তো আনসার বলে দিছি, আমি কি তুমি শিওর এটার আনসার এ? তুমি কি শিওর এটার আনসার এ হবে? আর কিভাবে আসছে এটা তুমি বলতে পারবা? এরে বলো না, তুমি কি এটা শিওর এটা আনসার হচ্ছে? এত দেখো আমি কি বলছি, আগে প্রশ্নটা একটু পড়ি। বলছে একটা স্প্রিং এর অগ্রভাগে কত গ্রাম বড় বস্তু ঝুলাই দিয়েছে? বলছে এটা 100 গ্রাম বড় একটি ঝুলিয়ে দিলে এত বৃদ্ধি পাবে। তাহলে আমি চিত্রটা চিন্তা করো, এটা একটা স্প্রিং, এই স্প্রিংটা এখানে তুমি কি করছো, একটা এম বড় বস্তু ঝুলাই দিছো। কতটুকু বড় বস্তু? এম বড় একটা বস্তু। এম বড় বড়টা কত? 100 গ্রাম না? 100 গ্রাম বড় বস্তু কতটুকু বৃদ্ধি পাইছে? এখান থেকে সে ই এর মানটা পাইছে, ধরে না আমাদের এইখান অবস্থা ছিল, আচ্ছা এটা আমি থিওরিটা একটু আগে পড়াইলাম না যারা ছিল প্রথম থেকে, এই জিনিসটা এখানে আসছে। তো সেই আগের অবস্থা থেকে ই এর মানটা কত বলো তো? ই এর মানটা পাইছে কত? 0.1 মিটার, এতটুকু আছে। তাহলে এই স্প্রিংটাকে কি বলছে, এই অবস্থান থেকে স্প্রিংটাকে টেনে আরো এত মিটার বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই স্প্রিংটাকে কি করছে, আরো কতটুকু বৃদ্ধি করছো? আরো এক্স পরিমাণ বাড়াইছে। এখানে আমি একটু মুছে দিলাম, এটা পরে লিখি, এবারে কাজ করছ নাকি? তাহলে দেখো এই স্প্রিংটাকে তুমি কি করছো, আরো একটু টান দিছো। কতটুকু টানছো? এইখানে অংশটুকু টান দিছো। আরো কতটুকু করছো? এখান থেকে এক্স পরিমাণ বাড়াইছো। তাহলে এইখানটুকু হচ্ছে ই, এইটুকু হচ্ছে এক্স। তো পরে বলছে এই যে ছেড়ে দেওয়ার বস্তুটার উপর মোট শক্তি কতটুকু কাজ করছে, মোট শক্তি কতটুকু কাজ করছে, তো এটা বের করতে হবে। তোমরা এখন বলো তো এটা কিভাবে করবা? বলো এখানে তোমার মোট শক্তিটা কত? এখন বলো তো, আমরা স্প্রিং এর শক্তির সূত্র কি পড়ছি? এখানে তোমার স্প্রিং ধ্রুবক বলে দিছে, বলো তো স্প্রিং ধ্রুবক বলে দিছে? বলে দেবে, কিন্তু আমরা স্প্রিংটাকে প্রসারিত করছি কত? আমরা এইখান থেকে এইটুকু যদি বের করতে পারি, এটা আমার বলে দিছে। এখানে গতি স্থিতি শক্তি সূত্র কি পড়ছে? হাফ কে এক্স স্কয়ার, তাই না? হাফ কে এক্স স্কয়ার। এখন ধরো তোমার কাছে কি কি বলছে, ই এর মান বলছে, এম এর মান বলে দিছে, ই এর মান বলছে, এম এর মান বলে দিছে। ই এর মান কতটুকু বলছে দেখো, এই যে 0.1 মিটার না, এটা কত? 0.1 মিটার। আবার এখানে কতটুকু বড় ঝুলাই ছিল, সেটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম বড় বস্তু ঝুলাইছে। কিন্তু আবার কি করছে, এক্স এর মানটা কত বলছে? 2 × 10⁻⁴ কত? -2 মিটার, তাই না? এখন দেখো আমি যখন থিওরিটা পড়াইলাম তোমাকে, তখন থিওরি পড়ানোর সময় কি লিখছিলাম? এই যে দেখো তো, আমরা এটা পড়াইছিলাম না যে mg = কত? k। দেখো তোমার প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করছে, তুমি যদি থিওরিটাই না করো ভর্তি পরীক্ষায় কখনো ভালো করতে পারবে। আমি তোমাকে থিওরিটা প্রমাণ করে দেখাইছি যে এই জিনিসটা এখান থেকে আসছে। তাহলে এখান থেকে তুমি যদি যা সূত্রটুকু মনে রাখো, তাহলে তুমি কখনো কিছু বুঝবা। এই যে k = এত, তাহলে এখান থেকে তোমার সবগুলো মান দেওয়া আছে, জি জানো, k ই জানো, m জানো, k এর মানটা বের করবে, সহজে বের করতে হবে। তাহলে কি u k x স্কয়ার, তাই আসো সেটাই আমরা করব। সবাই বুঝছো? বলো তো, বলো সবাই কি বুঝছো? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি, তাহলে আমরা জানি দেখো k = কত? mg না, k = কত? mg। কি বের করব? k এর মানটা বের করব। তাহলে k = কত? mg / e। তাহলে বলো m এর মান কত? 0. কত? 0. কত? কত আছে? 100 গ্রাম না? তাহলে 100 গ্রামটা কিভাবে লিখবা? এটা এইভাবে লেখো, 100 গ্রাম, 100, এই বেটা কাজ করিস নাকি? 100 গ্রাম কেজিতে নিয়ে ফেলে 1000 দ্বারা ভাগ করা লাগবে না? ভাগ কর। আচ্ছা এটা 1000 ভাগ করলে তুমি কত পাবা? একবারে করে এটুকুর মান পাবা 0. এটা আমরা 1000 এর ভাগ করলে, 100 কে 1000 দ্বারা ভাগ করলে 0. কত পাবো? 1 পাবা। কিন্তু কত? 9.8। এর মান কত? 0.1 না? 0.1 কাটাকাটি করো, তাহলে কত পাইছো?
9.8 এতটুকু পাইছো। এটা কার মান তুমি কেটে পাইছো, কে মান পাইছো, এটা কে মান। তাহলে আমরা কি সূত্র কোনটা, এটা এখানে বসো। তাহলে আমরা গতি শক্তি, আর শক্তি কত কত হাফ কে এক্স স্কয়ার। তাহলে দেখো হাফ কে মান কত পাইছো 9.8 ইনটু এটা আমরা x এর মান কত পাইছো বলো তো, x এর মান হচ্ছে 2 × 10⁻²। তাহলে দেখো 2 ইনটু কত 10⁻², উপরে কত স্কয়ার। আমরা কি স্প্রিং এর স্থিতি শক্তি, যারা কাজ ক্ষমতার শক্তি দেখছো না তারা এটা জানো। তাহলে এখানে দেখো এটা কাটা কত আসবে 4 না, 4. কত 9, তাহলে 4.9 ইনটু, তাহলে 4 ইনটু কত 4 ইনটু কত 10⁻⁴। তাহলে এখন বলো তো কত আসে, 4 9 কত 3606, 4 × 16 আর 3 19। তাহলে কয় ঘরের পাশে দশমিক, এক ঘরের পাশে দশমিক ইনটু কত 10⁻⁴। তো তুমি এটাকে এখানে অপশনগুলো একটু চিন্তা করো, অপশন কোনটা আছে 1.6 আছে, 1.6 আছে। তাহলে এটাকে তুমি সাইন্টিফিক আরেকটু ডিফাইন করো। তাহলে কত 1.9 একটা দশমিক গেল না 6 ইনটু কত এই পাশে একটা পাওয়ার করে না দাও, এই কত 3 হয়ে যাবে এত। এখন বুঝছো সবাই, আমি একদম হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সবটুকু একদম বুঝাই দিচ্ছি এবং থিওরিটা সহকারে বুঝাইছি। কারো যদি কোনো প্রশ্ন থাকলে অনায়াসে করতে পারো যে ভাই আমি এটা বুঝি নাই। দেখো এক কেজায় 20 জন চলে আসছে, 14 জন থেকে 20 জন থেকে 14 জন চলে আসছে। তো নর্মালি কে কে বুঝছো প্রশ্নটা বলো। তোমাদেরকে যে আমি পড়াইলাম আমি থিওরি পড়ে আসছি, যারা প্রথম থেকে ছিল তারা আসি বুঝছো, এটা বুঝছো সবাই। কয়টা বাজে বলো তো, তো তোমরা যদি না জানো বুঝবো কেমনে, তোমরা বুঝছো কি না। আচ্ছা তাহলে এটা গেল আমাদের এই প্রশ্নটা করছিলাম। আচ্ছা এটার জন্য আমরা আরেকটু কাজ করতে হবে, এটার জন্য আমরা আরেকটা সূত্র দেখব। বারোটা 20 বাজে তাই না। আচ্ছা একটা 20-এর মধ্যে সবগুলো শেষ করে ফেল। আচ্ছা এটা আমি বলে দিই এটার আনসার কি হবে। এটা হচ্ছে KL ইকুয়াল কত mg। এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। তাহলে আমরা কত পাবো K ইকুয়াল টু mg ডিভাইডেড বাই L। এটা আনসার। এটা প্রমাণ করে দেওয়া লাগবে বলো তো, এটা থিওরি প্রমাণ করে দিব, এই যে এটা সম্বন্ধে এটা একটা প্রমাণ করে দেওয়া লাগবে। আচ্ছা এটা প্রমাণ করে আচ্ছা একটা সরল দোলক পড়ে, সরল দোলক। বলে এটা প্রমাণ করে দিলাম। হ্যাঁ দেখো একটা আমাদের সরল দোলক চিন্তা করো, একটা সরল দোলকের অনেক কিছু থাকে, সুতা থাকে, একটা নমনীয় সুতা, যার সুতার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এল, সুতার দৈর্ঘ্যটা কত স্মল এল। একটা সরল দোলক হতে গেলে বলো তো সর্বনিম্ন কত ডিগ্রি কোণ হওয়া লাগে। একটা সরল দোলক হওয়ার শর্তটা কি, কত ডিগ্রি কোণ হওয়া লাগে সর্বনিম্ন 4 ডিগ্রি না, সর্বনিম্ন কত ডিগ্রি 4 ডিগ্রি হওয়া লাগে। ধরো আমি সরল দোলকটাকে আমি সর্বনিম্ন কি করলাম, আমি থিটা কোণে ঘুরাইলাম, এখানে নিয়ে আসলাম, এটাকে আমি এখানে থিটা পরিমাণ দিচ্ছি। যদি এটা সরল দোলক হতে যায় তো অবশ্যই কোণের মানটা কি হওয়া লাগবে, সর্বোচ্চ 0 ডিগ্রি হওয়া লাগবে, এতটুকু হওয়া লাগবে। আচ্ছা তোমরা কি নয়েজ টয়েজ আসে ক্লাসে, আজকের কথায় কি ক্লাসে নয়েজ টয়েজ পাচ্ছ বলো তো। ওকে দেখো আমরা সরল দোলকটা কি করছি, থিটা পরিমাণ প্রসারিত করছি।
তাহলে এটাকে যদি আমি এখানে কি একটা m বড় একটা বস্তু আছে, বস্তুটা বল খাড়া নিচের দিকে, mg বল খাড়া নিচের দিকে কাজ করতেছে, বস্তুটা এখানে আমাকে একটা টান বল লাভ করবে, তো এই টান বলটা আবার পিছন দিকে, mg বলের নিচটা কি খাড়া নিচের দিকে, এই দিকে আমাদের কি করবে থিটা পরিমাণ বল লাভ করতেছে। এখান থেকে সুতার দৈর্ঘ্যটুকু কত দেখি, বা আমরা এটা সরল দোলকের দৈর্ঘ্য যেটা বলতে থাকি, বুঝছো? এটা হচ্ছে আমাদের সরল দোলকের দৈর্ঘ্য। তা এইবার আমরা দুইটা অংশে কাজ করি, একটা হচ্ছে mg কত mg cos থিটা, আর এই বরাবর যে সরল দোলকটা সামনের দিকে আসে এই বরাবর সেটা হচ্ছে কত আমাদের mg sin থিটা, এদিকে কত mg sin থিটাটা উপাংশ ভাগ করছে, বুঝছো? তাহলে এখন বলো এখানে আমাদের এই সরল দোলকের এই সুতা আমাদের কতটুকু টান করছে, আমি সরল দোলকটা কি করতেছে দুইটা বল কাজ করতেছে, এই সরল দোলকটা কি করবে সাম্য অবস্থানের দিকে আসতে যাবে না, আর সাম্য অবস্থার দিকে আসার জন্য কোন বলটা কাজ করবে, আবার এদিকে একটা ত্বরণ থাকে, সাম্য অবস্থার দিকে আসার জন্য সেই বলটা কত F ইকুয়াল টু কত mg sin কত থিটা, mg sin থিটা। তো এইদিকে তো দেখো এই যে সরল দোলকটা এদিকে আসতে চাইতেছে, এদের মধ্যে একটা বল লাভ করবে না, একজন বলছে চার দিচ্ছি। দেখো নরমালি যারা থিওরিতে খুব দুর্বল, ফিজিক্স আমি বলছি যারা থিওরিতে দুর্বল, আমি আরেকটা কথা বলি, আমার যারা এখনো ক্লিয়ার না, আমি বলি আমার হচ্ছে জিএসটি বা ভার্সিটির জন্য আমি ইউটিউবে হচ্ছে তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ এই তিনটার খুব সুন্দর করে একটা করে রাখছি, ক্লাস তৈরি করে রাখছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো, ওটা দেখো, দেখো তোমার ফিজিক্স একদম ইজি হয়ে যাবে। যারা দেখো না তারা দেখে নি, আমার চ্যানেল আছে আমি পরে দেখাই দিতেছি, ক্লাসে থাকো শেষের দিকে দেখাই দেবো। তাহলে এম যে পরিমাণ, তাহলে এই বলটা কাজ করে, তাহলে সরল দূরত্ব এদিকে একটা ত্বরণ নিয়ে যাবে না, সেই ত্বরণটা কত আমি বুঝতে, আমার বল সমান কি জানি এম এ, তাহলে এম জি ইকুয়াল কত সাইন থিটা, তাহলে আমরা এ ইকুয়াল টু কত পাবো, এ ইকুয়াল টু জি সাইন থিটা, ওকে জি কত সাইন থিটা। তাহলে তুমি এতটুকু যদি তুমি পাও তাহলে এইটুকু তুমি মনে রাখো। তাহলে এখন এই জায়গায় একটু চিন্তা করো তো, এখানে আমরা সরল দূরত্বটা কি সাম্য অবস্থানের দিকে আসতে দিতে না, এখানে তো আমি সরল দূরত্বটা সাম্য পত্তনবল কাজ করতেছে, তার জন্য কি আসবে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস, ও সরি মাইনাসটা এই পাশে হবে, তো আমি মাইনাসটা এখানে দিলাম, হ্যাঁ মাইনাস আর সাইন থিটা, ক্লিয়ার? এখন এতটুকু তোমার গেল, তোমার এখান থেকে চিন্তা করো সরল দূরত্বটাকে তুমি কি করছো একটা ত্রিভুজ চিন্তা করো, এখানে আমি একটা ত্রিভুজ চিন্তা করো, এখান থেকে সরল দূরত্বটা কি করছে এক্স পরিমাণ দূরত্ব গেছে, কতটুকু এইখানে যেটা কি এক্স পরিমাণ দূরত্ব গেছে, এইটুকুর দৈর্ঘ্য কত এল, এটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে আমি এটা একটা ত্রিভুজ চিন্তা করো, এটা কি তার লম্ব না, এটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা থিটা, তাহলে সাইন থিটা যদি আমি নেই তাহলে এখানে আমি কি লিখতে পারবো দেখো ও পি কিউ, তাহলে আমি কি সাইন থিটা ইকুয়াল, তাহলে বলো তো আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব কত x বাই কত l, এখন আমরা এটা সমান কি লিখতে x বাই l লিখতে পারি, এইটার মান যদি খুবই ছোট হয়ে যায় sin থিটা, তাহলে আমি sin থিটার পরিবর্তে এটা লিখতে পারি a ইকুয়াল টু কত মাইনাস কত g x ডিভাইডেড বাই কত l, এটা লেখা যায়। ক্লাস থাকো শেষে আমি দেখাই দিব, চ্যানেল সবগুলো ক্লাস সহকারে দেখাই দিব, হ্যাঁ তাহলে দেখো, তাহলে a ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি পাইতেছি a ইকুয়াল টু, এন্ড কোনটা নির্দিষ্ট আছে, তাহলে আমরা কি মাইনাস জি এল ডিভাইডেড বাই কত x, এটা সরল দূরত্বের ত্বরণ। তাহলে এইখানে আমরা একটু বলো তো, এই যে আমরা a এর সাথে তুলনা করি কার সাথে, আমরা a ইকুয়াল টু কত করছি মাইনাস ওমেগা স্কয়ার x পারসন, তাহলে ওমেগা সমান কি লিখতে পারি, এটা ওমেগা সমান কি লিখতে পারি, তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারি না, ওমেগা স্কয়ার সমান কত জি বাই এল লিখতে পারি, জি বাই এল, তাহলে আমি ওমেগা স্কয়ার সমান, তাহলে ওমেগা সমান আমরা কি করছি কে বাই কত কে বাই এল ইকুয়াল কত জি বাই এল, বুঝছো সবাই কি বুঝছো? এই যে আমি এইখান থেকে এই সমীকরণটা নিচ্ছি, আমি কিন্তু এটা একটা সরল দোলক, সরল দোলকতে কে বাই এম ইকুয়াল টু কত জি, তাহলে আমি একটু আগে দেখো তো এই যে সূত্রটা জানি, তাহলে আমি কি পাইছি কে বাই এম ইকুয়াল টু কত জি বাই এল, তাহলে আমরা এখানে কি আসতেছে বলো তো কে এম ইকুয়াল কত জি এম, তাহলে আমার কত আসবে এইটা পাইলাম না, এইটা একটা সরল দোলক পাইছি, ক্লিয়ার সবাই? তোমরা এগুলো কি একাডেমিতে পড়ো নাই, তোমরা যারা একাডেমি ছিল তোমরা কি এগুলো একাডেমিতে পড়ো নাই, এগুলো তো একাডেমিতে তোমার খুব সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানোর কথা ছিল, বুঝছো সবাই? দেখো আমরা যে প্রশ্নটা করতেছিলাম, যে প্রশ্নটা আসছিল এই যে প্রশ্নটা,
এই প্রশ্নটাই ছিল না সরল দোলক, এবং কোথায় আছে দেখো জাহাঙ্গীরনগর বিষয় আছে। এই প্রশ্নটা কি তোমার থিওরির বাইরে কিছু আসছে? এই যে এই প্রশ্নটা যেটা আনসার করলাম, আমি যে এটা লিখলাম কে ইকুয়াল টু কত, কে এল ইকুয়াল টু এম জি, আমি তো মুখস্থ লিখছি, আমার মনে আছে, এই জন্য আমি লিখতে পারছি। তাহলে তাহলে এইটুকু পাইলা। তাহলে আমরা টি ইকুয়াল টু কি পড়ছো, টি ইকুয়াল টু 2 পাই/√, কত কে বাই এম পড়ছো না, কে বাই এম। তাহলে একটু চিন্তা করো তো, এটাকে এইভাবে লিখতে পারো না, কে বাই এম ইকুয়াল টু তাহলে কি লিখতে পারো, জি বাই এল লিখতে পারো নাকি? আমরা টি ইকুয়াল টু কত 2 পাই/m পড়ছি না, কত কে বাই এম। আমরা কি টি ইকুয়াল টু কত পড়ছি 2 পাই/m, এরকম করতে হবে, এটা হচ্ছে m বাই k, এটা হচ্ছে m বাই k। তাহলে দেখো আমরা কি k বাই m এর পরিবর্তে কি লিখতে পারবো, m বাই k ইকুয়াল কত লিখতে পারবো, l বাই g ইকুয়াল টু কত 2 পাই কত l বাই g। এটা হচ্ছে সরল দোলকের পর্যায়কালের সমীকরণ। এটা তো তোমরা পড়ে আসছো, এই সমীকরণ যদি না পড়ে থাকো তাহলে তুমি মোটামুটি কিছুই শিখো না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। বুঝছো? এনিবডি, কার কোনো প্রশ্ন আছে? কি এই শব্দ করে বুট্টু আসলো নাকি? বুঝছো, বুতে ধরবে। আসো আমরা এটার সাথে কিছু সম্পর্ক সূত্র দেখি। দেখো সরল দোলক কাকে বলে, এটা সংজ্ঞা আসবে। সরল দোলক কি যা যা পড়াইছি এখন খুব সুন্দর করে ব্যাখ্যা করব, হ্যাঁ প্রত্যেকটা টপিকে খুব সুন্দর করে ব্যাখ্যা করব। সরল দোলক কি, দেখো একটা একটা বাড়ি, কি বলছে, একটা বাড়ি আয়তনহীন বস্তুকে ওজনহীন, নমনীয়, অপসরণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি কি স্বাধীনভাবে উলম্বভাবে দুলতে থাকে, তাকে সরল দোলক বলে। ধরো এটা একটা আয়তন, এখানে একটা সুতা আছে, এইভাবে যখন দুলতে থাকে সেটাকে আমরা কি বলবো, সরল দোলক বলবো। ও আচ্ছা, বিড়ালে ডাকতেছে না, আমি আবার বললাম ভূতে ডাকতেছে। না ভূতেও তো ডাকতে পারে, এটার জন্য হচ্ছে বললাম আর কি, মাঝে মাঝে তো ভূতেও ডাকে। আমি একা একটা জায়গায় আছি, এমন জায়গায় আছি। দেখো সরল দোলকের কিছু রাশি আছে, বলতো এখানে জিনিসগুলো আসতে পারে, এগুলো তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ যাদের কাছে বই আছে আমি একটু বলে দেই। সরল দোলকের বল কি, ঝুলন বিন্দু কি, ব্যাসার্ধ কি, এগুলো আসতে পারে। পরে আসে আমরা সরল দোলকের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরল দোলকের সূত্র। সরল দোলকের কি সূত্র। আচ্ছা সবাই একটু, যারা ক্লাসে আছে এভরিবডি, সবাই একটু কষ্ট করে কি করো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি চাই সবাই আমাকে প্রশ্ন করো কারো। আচ্ছা আরেকটা কথা, তোমাদের যদি কারো কোনো পড়ার সময় সমস্যা হয়, যে এই বিষয়গুলো সমস্যা হয়, তুমি আমার গ্রুপে পোস্ট করতে পারো। আমি যদি দেখি ফেসবুক গ্রুপে যেটা আমি হ্যান্ড ক্যালকুলেশন বলো, তারপরে বলো যে কোনো থিওরি বা থিওরি বেস প্রশ্ন বলো, যদি তোমাদের প্রশ্ন থাকে
আমি ওইটা চেষ্টা করব, ওইটা সমাধান করে ভিডিও করে দেওয়ার জন্য। যদি তোমরা বেশি বেশি পোস্ট করো ওইখানে, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য করার। ওকে, আসো সরল দোলকের সূত্র আছে, বলতো সরল দোলকের কয়টা সূত্র দিছে তোমরা জানো? সরল দোলকের কয়টা সূত্র? আমরা সরল দোলকের কয়টা সূত্র জানি? 4টা সূত্র। সরল দোলকের 4টা সূত্র। ওকে, কি করে এখন বলো? সরল দোলকের সূত্র হইতে গেলে আগে মনে রাখতে হবে আর কি, কৌণিক বিস্তার কত? কৌণিক বিস্তার কত? 4 ডিগ্রি বেশি হতে পারবে না, 4 ডিগ্রির বেশি হতে পারবে না। ওকে, বুঝছো? 4 ডিগ্রির বেশি হতে পারবে না। আসো আমরা প্রথম সূত্রটা দেখি। সরল দোলকের প্রথম সূত্র কি বলছে দেখো। সরল দোলকের প্রথম সূত্র, এটা তোমরা জানো কি বলছে? প্রথম সূত্র বা সমকালের সূত্র। সময়কাল মানে কি? সময়ের সূত্র, সময়ের সূত্র। দেখো সময়ের সূত্রটা কি? না আমিও জানি, আমি ভূত বলতে কিছু নাই, আমি তো একা একা থাকি, কি সাউন্ড শব্দ করতেছে, আবার জিন বলে তো একটা কিছু আছে, তাই না? আসো, সরল দোলক কাকে বলে? দেখো কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে দোলকের কার্যকরী দৈর্ঘ্য, দোলকের কি কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে আর নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতি দোলনের জন্য যে সময়কাল লাগে তা ওই দোলকের কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। কি করবে না? ওই কৌণিক বিস্তারের উপর নির্ভর করবে না। তার মানে কি, আমরা ধরে এটা একটা সরল দোলক আছে, এটা একটা দোলক আছে, বুঝছো? এই দোলকটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এল। এই দোলকের দৈর্ঘ্যটা যদি অপরিবর্তিত, দৈর্ঘ্যটা কি ধ্রুবক? তোমরা অনেক দূরে ভাই, আমি তো হচ্ছে তোমরা হচ্ছে আমার অপোজিটে আছো, তাও কি মোবাইলের ভিতর দিয়ে অপোজিটে, আর আমি মোবাইলের বাইরে দিয়ে এই পাশে, বুঝছো? আর যদি জিন টিন থাকে তো আমার আশেপাশে থাকতে পারে, বুঝছো? আমি একদিন রাত্রে একা হচ্ছে ইয়ের সময় এখানে একা ছিলাম, মনে হয় কোনো একটা কাজে, ওই তখন আমি ভয় পেয়ে গেছিলাম, মানে আমার কাছে যখন মনে হলো আমার কি আসে জড়াই ধরছে, দেখো তখন অনেক ভয় পাইছিলাম। পরে আবার এখানে ছিলাম না কোনোদিন, পরে আবার হলে চলে গেছি। দেখো আমাদের কি আসতেছে, যে প্রথম সূত্রটা কি বলছে, তাহলে কি যদি সময়কালের সূত্রটা হয় তখন কি সময়টা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। এই যে কৌণিক বিস্তারটা, এই কৌণিক বিস্তারটা কি ক্ষুদ্র হলে, ক্ষুদ্র মানে কি 0 ডিগ্রি হতে পারে, 1 হতে পারে, এরকম কিছু হতে পারে। ওকে, তোমাদের মাঝখানে যারা ক্লাস করতেছে কে কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে? ওকে, আসো পরেরটা, আসো দ্বিতীয় সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্র সরল দোলকের, তোমরা দ্বিতীয় সূত্র কে কে জানো? আচ্ছা তোমরা ক্লাসে কে কে আছে একটু কমেন্ট করো তো। অনেক মানুষ আছে দেখা যায়, কিন্তু দেখো আমি তোমাদের জন্য ক্লাস নিতে নিতে এই সকালে 2 ঘন্টা ক্লাস, দুপুরে 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, তারপর আবার এখন মোটামুটি 2 ঘন্টা হয়ে যাবে। তো তোমাদের দেখি কে কে ক্লাসে আছে, আমার পা ব্যথা ধরে গেছে, বুঝছো? আচ্ছা দ্রুত পড়ে, হ্যাঁ। দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্রটা কি? দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল এর দৈর্ঘ্যের কি বর্গমূলের সমানুপাতিকে পরিবর্তন হয়। তাহলে এটা একটা সরল দোলক, এই সরল দোলকের একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা কত? এল। এই দৈর্ঘ্যটা কত? এল পরিমাণ। তো এই সরল দোলকটা যদি তুমি চিন্তা করো, এই দৈর্ঘ্যটা আমি নির্দিষ্ট করে দিছি, এই দৈর্ঘ্যটায় এই সরল দোলকে সে কি করবে? একটা নির্দিষ্ট সময় কি দোলন দিবে না? তার একটা দোলনকাল আছে না, তাই তো? সংজ্ঞা অনুসারে এটা কি করতেছে? এইভাবে দোলন দিতেছে, এখান থেকে যাত্রা শুরু করে একবার এখানে যাইয়া, আরেকবার এখানে যাইয়া, একবার এইখানে আসতে তার সময় লাগবে কত?
পর্যায়কাল টি। এই পর্যায়কালটা যদি কৌণিক বিস্তার খুবই ছোট হয়, দেখো দেখো কৌণিক বিস্তার যদি খুবই ছোট হয় তাহলে আমরা কি পাবো বলতো? কৌণিক বিস্তার তাহলে সরল দৈর্ঘ্যের সমানুপাতিক না? কি প্রফেশনাল কথা, দৈর্ঘ্যের কি বর্গমূলের কি সমানুপাতিক, কি বলতে বর্গমূলের সমানুপাতিক, কি প্রফেশনাল কথা √L। তাহলে এখানে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক, কৌণিক বিস্তার, ওকে। তাহলে এইটুকু পাইতেছি। তাহলে এখান থেকে আমাদের এই জিনিসটা একটু মনে রাখবা, এখানে কিন্তু কি ধ্রুবক থাকবে, অভিকর্ষ ত্বরণ ধ্রুবক থাকবে, জি ধ্রুবক। কখনো যদি জি ধ্রুবক থাকে তাহলে এই সূত্র, তাহলে এখান থেকে একটা ধ্রুবক ব্যবহার করো। তাহলে আমরা এখানে সরল দোলক বাসেস আমরা যদি পর্যায়কালে একটা গ্রাফ চিন্তা করি, গ্রাফগুলো কিরকম হবে তুমি একটু বলতে পারবা? সরল দোলক বাসেস হচ্ছে কি পর্যায়কালের গ্রাফ, এটার গ্রাফটা কেমন? আচ্ছা, এল বাসেস কত টি, এই গ্রাফটা কেমন হবে একটু কমেন্ট করে জানাবা, এটার গ্রাফ কেমন হবে। আমি এখানে টি ইকুয়াল টু কত লিখবো, কে L1 √L। আমি প্রত্যেকটার জন্য আমি কি পাবো, টি ডিভাইডেড বাই কত √L ইকুয়াল কত কে, তাই না? এতটুকু পাইতেছি। আমি যদি একটা দৈর্ঘ্য ধরো, আমি দৈর্ঘ্য ধরলাম L1, এখন পর্যায়কালটা কত হবে, পর্যায়কাল হবে T1। যখন দৈর্ঘ্যটা কত L2 হবে তখন পর্যায়কাল কত হবে T2। আমি দৈর্ঘ্য পরিবর্তন করতেছি, একটা সরল দোলক যে আছে এই সরল দোলকের দৈর্ঘ্যটা পরিবর্তন করে দেখতেছি এটা কি দোলনটা কি সবসময় সমান হয় কিনা বা পরিবর্তন হয় কিনা। এইটা ধরো আমি কি করছি, আমরা পড়ছি আচ্ছা T1/√L1 ইকুয়াল কত কে। এটার জন্য আমরা কি পাবো, এটার জন্য আমরা পাবো কত T2 ডিভাইডেড বাই কত √L2 ইকুয়াল কত কে। তাহলে এইটা সমান আমরা কত, তাহলে T1 ডিভাইড বাই √L2 T2 ডিভাইড বাই কে। তাহলে দুইটার ক্ষেত্রে সমান আমি সেম ভাবে লিখতে পারি T1/√L1 ইকুয়াল কত T2/√L2। এটা সমান সবসময় কি হবে, ধ্রুবক হবে। এটা একটা সূত্র, তুমি এটা জানো আসে। এটা কোন ক্ষেত্রে, যখন অভিকর্ষ ত্বরণটা ধ্রুবক থাকে, যখন অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, যখন জিটা ধ্রুবক। দেখো আসো এখান থেকে আমি একটা গ্রাফটা দেখাই দিই। আমরা টি প্রফেশনাল কত √L, আমরা এখানে একটা ধ্রুবক ধরে নিতে পারি টি ইকুয়াল টু একটা কে ধ্রুবক √L কত L। আমাদের এখন এটার জন্য গ্রাফটা কেমন, নরমাল চিন্তা করো, এদিকে হচ্ছে আমরা কার উপর কে ডিপেন্ড করতেছি, স্বাধীন কোণটা দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের উপর পর্যায়কাল ডিপেন্ড করতেছে না। তাহলে এদিকে হচ্ছে আমাদের L আর এদিকে হচ্ছে পর্যায়কাল। এখন এইখান থেকে আমি যদি এটাকে একটু চিন্তা করো, এই পাশে T² ইকুয়াল কত কে, তাই না? তাহলে এখন বলো এটার গ্রাফটা কেমন, কেউ বলতে পারবা এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফ হবে, দেখো এইটা কোন অক্ষ, y অক্ষ বরাবর না, y² ইকুয়াল কত কে, এটা কোন অক্ষ x অক্ষ বরাবর না x, তাহলে আমাদের x। তাহলে এটা কি ধরনের গ্রাফের সমীকরণ নির্দেশ করে, y² ইকুয়াল টু x, পরাবৃত্তের সমীকরণ না, পরাবৃত্তের সমীকরণ। তাহলে পর্যায়কালটা কিরকম ভাবে পরিবর্তন হবে, যদি দৈর্ঘ্য বাড়া পরিবর্তন হবে এই আকৃতি। আমরা পরাবৃত্তের এটার গ্রাফটা কেমন থাকে এরকম, তাই তো? এটার গ্রাফটাও সেম ভাবে এইভাবে পরিবর্তন, বুঝছো? আরেকটা হতে পারে যদি আমাদের এরকম হয় গ্রাফ, আরেকটা গ্রাফ আসতে পারে এটা তো কত T² আর এদিকে হচ্ছে কত আমাদের L, এটার গ্রাফ হতে পারে। তখন গ্রাফটা হয় সমান একদম সরলরেখা। এটার বুঝাইলাম না, তোমরা জানোই করে পরাবৃত্ত। চলো পরবর্তী সূত্র দেখি, তৃতীয় সূত্র বলো তো, তৃতীয় সূত্র আনসার কি হবে? আরে এই কে কে আছো বলো, তোমরা তোমরা কমেন্ট করো না, কমেন্ট করো, এক একজনে এক ঘন্টা পরে পরে একটা করে রিপ্লাই দাও। এই তোমরা আজকে ফিজিক্স সেন্টারে কে কে ক্লাস করছো? ফিজিক্স সেন্টারে দেখলাম ক্লাস হইলো, ম্যারাথন ক্লাস, বলো তো ফিজিক্স সেন্টারে কে কে ক্লাস করছো? দেখো তোমার কাজ কি, তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রের নাম কি, তৃতীয় সূত্রের নাম হচ্ছে ত্বরণের সূত্র, মনে রাখবা সরল দোলকের ত্বরণের সূত্র বলে। ক্লাসে আসো মানুষ 10 জন 11 জন, তোমরা কিন্তু কমেন্ট করো মাত্র 1-2 জন, এটা কি হয়?
10 জন ধরেই কমেন্ট করো, আমরা তো ছোট মানুষ। আজকে দেখলাম ইয়ে হচ্ছে কত হাজার কমেন্ট ওই ক্লাসে, প্রায় হচ্ছে 10,000, 11,000, 11,000 কমেন্ট মনে হয়। স্টুডেন্ট অনেক, 1,1900 মনে হয় স্টুডেন্ট ক্লাস করলে দেখলাম। দেখো, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে এর দুলনকাল অভিকর্ষ ত্বরণের কি, ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যারা আমরা কি পড়ছে, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত, এখন সরল একটা দোলক ধরো, এই সরল দোলকের এই দৈর্ঘ্যটা কি স্থির আছে, নির্দিষ্ট। দেখো, এই সরল দোলকের একটা কি আছে, দুলনকাল আছে। এই দোলকটা দৈর্ঘ্যটা কি নির্দিষ্ট। এটা আমাদের একটা মাধ্যমে তো থাকবে, এই সরল দোলকটা একটা মাধ্যমে কি দুলতে থাকবে না, একটা মাধ্যমে তো তুলতে থাকবে। তাহলে সংজ্ঞা অনুসারে আমি কি পাবো, এর পর্যায়কাল টি প্রফেশনাল কত, রুট কত 1/, অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতিক। কখন, যখন এলটা ধ্রুবক। ওকে, তাহলে এখান থেকে আমরা সেম জিনিসটা পাবো। এটা আমরা আর লিখলাম না, একবারে করে দিচ্ছি। T1 ইকুয়াল কত, K 1/√T। এটা তেমন একটা বেশি আসে না, সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসবে আগেরটাতে, এটাতে আসবে পাহাড়ের উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ কেমন হবে সেটা। এটা আর বেশি কিছু বুঝাইলাম না। তাহলে সবগুলা দুইটা সম্মিলিত সূত্র কি পাইলাম, পর্যায়কালে সরল দোলকটা 2π√, কত L/g, 2π√L/g। তৃতীয় সূত্র দেখি, আসো, এটার আনসার কি হবে, দ্রুত করবা। কেমন আছেন, বুঝছো, আছি একা একা মানুষ, কষ্টে আছি, ভালো আছি। এখন বল, থিওরি যতটুকু পড়ানো পড়াই ফেলছে, এখন আমরা প্রশ্ন ব্যাংক সমাধান করব। কত, আরো 39টা স্লাইড আছে। এই যে, যখন কাজের পড়া পড়াবো তখন কেউ থাকে না, তখন সবাই আউট হয়ে যায়। বলো কি কে আছো, এটার আনসার কি, এটা জিএসটি তে আসছে, তোমরা তো জিএসটি পরীক্ষার্থী দিবা না, বলো তো কোনটা হবে আনসার। কি বলছে, এল কার্যকরী দৈর্ঘ্য। দেখো থিওরি কিন্তু তোমার থিওরি থেকে প্রশ্ন আছে, এল কার্যকরী দৈর্ঘ্য একটা সরল দোলকের দোলনকাল, কৌণিক কম্পাঙ্ক কত, দোলনকাল এবং কৌণিক কম্পাঙ্ক। বলো এটার আনসার কি হবে। কৌণিক কম্পাঙ্ক কত, বলো তো। এই কে কে ক্লাসে আছো, বলো আনসার বলো। খুঁজো খুঁজো, সময় আসুক, খুঁজে নিব, তোমরাও খুঁজো, দেখো পাও কিনা। দেখো, আমরা পর্যায়কাল সম্পর্কে কি পড়ছি, টি ইকুয়াল টু কত পড়ছো, 2π,
এই যে এটা পাইছি, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো সহজে? ওমেগা ইকুয়াল টু কত পাইছিলাম? ওমেগা ইকুয়াল টু পাইছিলাম কত? ওমেগা স্কয়ার সমান জি বাই এল পাইছিলাম। তাহলে আমরা কত ওমেগা সমান কত লিখতে পারবো? রুট ওভার জি বাই এল। আনসার হচ্ছে নাম্বার। এই বেটারা সবাই আনসার কর। পড়ানোর জিনিস যদি আনসার করতে না পারো তাহলে তুমি ক্লাসে বসে কি গুড়ার ডিম রাছিস? হ্যাঁ, ক্লাসে এত করে থিওরি পড়াইলাম, তুমি কি গুড়ার ডিম রাছিস? এটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বলো আনসার দ্রুত বলবা। কি বলছে? হ্যাঁ, তুমি যদি এতক্ষণ ক্লাসে বসে কি গুড়ার ডিম রাছিস যে তুমি যদি আনসার করতে না পারো, অযথা তোমার টাইম ওয়েস্ট না। তুমি একা করে বসে রয়েছে আর বাকি 8টা-9টা ক্লাস করতেছে, এরা হচ্ছে গালার মতো বসে রয়েছে। দেখো এটা বলছে কি, এখানে বলছে যে পর্যায়কাল দ্বিগুণ করলে দূরকের দৈর্ঘ্য কত গুণ হবে। আমরা পর্যায়কালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি করছি? টি, পর্যায়কালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক করছো টি প্রপোর্শনাল রুট ওভার কত এল, তাই না? আমি করছি কত গুণ করছি? পর্যায়কাল কি করব? দ্বিগুণ করব। পর্যায়কালের সাথে সম্পর্ক আমরা কি বের করতে পারি? আমরা কত টি স্কয়ার প্রপোর্শনাল কত এল, এটা লিখতে পারি। তাহলে বলো তো টি স্কয়ার প্রপোর্শনাল এল লিখতে পারি। এখানে নরমালি চিন্তা করো। তাহলে এখন আমি কি করছি? পর্যায়কালটা দ্বিগুণ করছি। তাহলে আমাদের দেখো তখন নতুন দৈর্ঘ্যটা কত? এল ড্যাশ। তাহলে কত? প্রপোর্শনাল কত? এটার কত? দ্বিগুণ, তাহলে 2 টি উপরে কত স্কয়ার। তাহলে কত? এল ড্যাশ প্রপোর্শনাল কত আসবে? 4 কত টি স্কয়ার। 4 টি স্কয়ার। 4 টি স্কয়ার মানে কত? এল ড্যাশ, তাহলে কত আসবে? প্রপোর্শনাল 4 টি ড্যাশ টি স্কয়ার সমান কত লিখতে পারবো? এল লিখতে পারবো। তাহলে আগেরটার কত গুণ? আগেরটা 4 গুণ। হচ্ছে দেখো যারা জিনিসটি পরীক্ষা দিল না না বাসা নিতে, তারা দেখো এই যারা আসো যদি কমেন্ট করো তাহলে আনসার প্রশ্ন আগাবো, নাহলে বাদ দিয়ে দিব। আমরা কি ঠেকা পড়ছে? হ্যাঁ, মানে ভালো জিনিস পাইতেছো তো, ভালো জিনিসের ভ্যালু নাই না। আজকে আমার এক ফ্রেন্ড বলছে যে হচ্ছে মানুষ ফ্রি জিনিস খায় কম, তো ওদের ফ্রি জিনিস কমাই করবি। দেখো কি বলছে, একটা সরলদূরককে যদি তুমি কি করো, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, একটা সরলদূরককে পৃথিবীর কেন্দ্রে স্থাপন করলে এর দূরত্বকাল কেমন হবে? আমরা বলো পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্র হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান 0। আমরা কি জানি টি প্রপোর্শনাল কত হচ্ছে 2 পাই বাই কত রুট ওভার এল বাই জি। এই জি এর মান 0, তাহলে টি ইকুয়াল কত 2 পাই ইকুয়াল কত আসবে এল বাই 0। এটার মান কত আসবে? ইনফিনিটি। তাহলে 2 পাই বাই ইনফিনিটি, তাহলে এটা সম্পূর্ণ মান কত? ইনফিনিটি, অসংজ্ঞায়িত। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে বি নাম্বার। তো ক্লাসে বসে থেকে যদি ক্লাসের आंसर করতে না পারে তাহলে কিভাবে হবে? এটা কি বলছে দেখো, এটা আসছে কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং যশোরে আসছে। এটা আসছে কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। এগুলো সবগুলো গুচ্ছর আন্ডারে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। কি বলছে দেখো, আচ্ছা সেকেন্ড দুলক তো পড়ে নাই না, আমি সেকেন্ড দুলক তো পড়ে আসি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে সব। এই বেটা কত
চলো সেকেন্ড দুলক দেখেন, এই দেখবো কে কতটুকু ফার্স্ট আনসার করতে পারে। দেখো সেকেন্ড দুলক কাকে বলে, একটা সেকেন্ড দুলক। সেকেন্ড দুলক জিনিসটা কি, যে সরল দুলক 2 সেকেন্ডে কি করে, 2 সেকেন্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায় তাকে আমরা কি বলি, সেকেন্ড দুলক বলি। সেকেন্ড দুলক কি, এটা একটা ধরো এখান থেকে এই প্রান্ত থেকে যাত্রা শুরু করলে সে এই প্রান্তে আসতে একটা দুলক, যদি 1 সেকেন্ড সময় লাগে, আবার এইখানে আসতে তার কত সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড লাগবে। তাহলে এখন বলো তো সেকেন্ড দুলকের পর্যায়কাল কত, সেকেন্ড দুলকের পর্যায়কাল কত, পর্যায়কাল টি, টি কত হচ্ছে 2 সেকেন্ড। বলো সেকেন্ড দুলকের কম্পাঙ্ক কত আসবে, কম্পাঙ্ক এফ কত আসবে 1/t। বলো কত, 0.5। চলো আগে সেকেন্ড দুলকে শেষ করি, পরে দুলন শেষ করবো। এই যে কয়টা প্রশ্ন আছে সবগুলো বাংলা ভাষা নিতে আসছে, দেখি আনসার করার সময়। দেখো দেখা যায় এটা সবগুলাই আসছে কোথায়, বাংলা ভাষা নিতে। কত সালে আসছে, 19-20 সালে আসছে। কত সালে আসছে, সবগুলো 19-20, মানে যেই বছর গুচ্ছ শুরু হয়েছে তার আগের বছর আসছে। গুচ্ছ শুরু হয়েছে আমাদের থেকে, তার আগের বছর আসছে। সবাই দেখি প্রত্যেকটা প্রশ্ন আনসার করো। প্রথম বলছে একটা সরল সমমিতি গতির কণা সর্বোচ্চ অবস্থান হতে সাম্য অবস্থায় দশা পার্থক্য হতে, এটা তো অনেকবার করেছি। তারপরে দেখি তাহলে আনসার করতে হবে। তারপরটা বলছে একটা কণার গতির সমীকরণ দিয়ে দিছে, তাহলে কণাটির কম্পাঙ্ক কত এটা বের করবা। মহাকাশে একটি সেকেন্ড দুলক, এর কম্পাঙ্ক কত, মহাকাশে একটি সেকেন্ড দুলকের কম্পাঙ্ক কত। তারপরটা হচ্ছে সরল সমমিতি স্পন্দনে কণাটির সর্বোচ্চ ত্বরণ কত, এটাও পড়াইছি আজকে। প্রথমটা 1 নাম্বার, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো প্রথমটার ক্ষেত্রে কি সাম্য অবস্থান থেকে আসতে কতটুকু লাগে, 90 ডিগ্রি, এটা পরে আসছে, এটা বুঝাইলাম না। পরেরটা কি, কণাটির কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি দিয়ে বের করে, ওমেগার সাথে, ওমেগা এটা কত 2πf ইকুয়াল কত ওমেগা। তাহলে আমরা ওমেগার মান কত, f ইকুয়াল কত পাবো, ওমেগা ডিভাইডেড বাই কত, ওমেগার মান কত 6π না, ওমেগার মান কত করছো 6π, নিচে কত আসবে 2π, পাই পাই কাটো, এটা আসবে কত 3 আর্স। তাহলে এটা হচ্ছে সি নাম্বার, 2 নাম্বারটা সি। পরে 3 নাম্বারটা বলছে একটা মহাকাশে একটি দোলনের কম্পাঙ্ক কত, মহাকাশে একটা দোলকের কম্পাঙ্ক কত, এটা কত হবে বলো তো। দেখো 0 হার্টজ, 2 হার্টজ, 1 হার্টজ নাকি অসীম, কোনটা হবে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো 3 নাম্বারটা आंसर কি হবে। তরিকুল ইসলাম বলছো 3 এর। দেখো আর মহাকাশে একটা দোলকের কি কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, ইনফিনিটি, কিন্তু কম্পাঙ্ক f আমরা সঙ্গে 1/t। আমরা ইনফিনিটি মানে কি বলো তো, f = 1 ডিভাইডেড বাই কোন একটা মান ডিভাইডেড বাই কত 0। তো 0টাকে উপরে লিখতে পারো, f ডিভাইডেড বাই 0 বাই একটা মান, তাহলে কত পাবা, সেটা পাবা 0। এই কম্পাঙ্ক কত হবে 0 হার্টজ। ওকে, তাহলে এটা কত হবে 0 হার্টজ। আমরা সর্বোচ্চ ত্বরণের সূত্র কি পড়ছো, a = -ω² x, এটা পড়ছো না, কোথায় আছে দেখো 4 নাম্বারটা, 4 নাম্বার।
দেখো মাওলানা রাসায়নিক আসছে, একটা সেকেন্ড দুলকের কম্পাঙ্ক কত? এটা মাওলানা রাসায়নিক আসছে 19-20 আসছে, মানে যেই বছর গুচ্ছ শুরু হয়েছে তার আগের বছর। এই 3 নাম্বারটা সবাই ক্লিয়ার? বলো এটার অ্যান্সার কি হবে? এটা সেকেন্ড দুলকের কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে f ইকুয়াল টু কত করছো? 1/t কত? 1/0.5, তাহলে কত আসবে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কত সালে? 23-24 সালে। দেখো বলছে একটি সেকেন্ড দোলক এর দৈর্ঘ্য কত? 9 গুণ করা হলে এর দোলনকাল কত হবে? একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি তুমি 9 গুণ করো তাহলে দোলনকাল কত হবে? তার মানে কি টি প্রফেশনাল কত √l, এটা পড়ছে না? দৈর্ঘ্যটা কত? আগের তার কত? 9 গুণ, ধরে নাও টি প্রফেশনাল কত? √9l। তার মানে 9l মানে কত? টি ড্যাশ প্রফেশনাল কত আসবে? 3 √l। l এর পরিবর্তে কত লিখতে পারবা? টি লিখতে পারো, টি ড্যাশ প্রফেশনাল 3 * টি। সেকেন্ড দোলকের পর্যায়কালটা কত করছো? 2 সেকেন্ড না? তাহলে টি ড্যাশ প্রফেশনাল কত? 3 * 2, তাহলে কত আসবে? টি ড্যাশ ইকুয়াল টু 6 সেকেন্ড। কত আসবে? 6 সেকেন্ড। বুঝছো? সহজ। দেখো থিওরি যতটুকু পড়াইছি এর বাইরে কিছু আসছে? যদি এটা সবাই পড়ে, আমিও পড়াইছি, পার্থক্য কিছু নেই। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কি বলছে দেখো, বলছে পর্যায়কাল দ্বিগুণ করলে সরলদৈর্ঘ্যের দৈর্ঘ্য কত গুণ হবে? তাহলে ধরো আমরা টি প্রফেশনাল কত পড়ছি? √l পড়ছি। আমি কি এখন কোনটা পরিবর্তন করব? পর্যায়কাল, তাহলে l থেকে স্থির থাকে, তাহলে কত? টি স্কয়ার ইকুয়াল কত? l। এটা আমরা ধরো 1 নম্বর সমীকরণ। এখন আমি কি করব? পর্যায়কালটা দ্বিগুণ করব। তাহলে আমরা l ড্যাশ ইকুয়াল টু কত? টি স্কয়ার মানে কত? পর্যায়কাল 2t, উপরে কত হবে? স্কয়ার, তাহলে কত? 4 কত? 4t স্কয়ার, তাই না? 4t স্কয়ার। তাহলে আমি কি পাবো? l ড্যাশ ইকুয়াল কত? 4 ইনটু কত? l। আগেরটার কত গুণ? আগেরটার 4 গুণ, তাহলে 4 এর d। এই বুঝছো সবাই? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। দেখো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। দোলকটি মিনিটে এতবার দোলন দেয়, তার দৈর্ঘ্য কত? একটি সেকেন্ড দোলকের যে দোলকটি মিনিটে এতবার দোলন দেয় তার দৈর্ঘ্য কত?
বাদ দাও। দেখো এই প্রশ্নের আনসার কি হবে? না আমিও পারবো না, বাদ। পারবো পারবো, বোঝাই পরে বুঝাই দিব। আমার কন লাগতেছে। আমি ভাবছিলাম আজকের ক্লাসটা ইউটিউবে নিব, হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এটার আনসার কি বলো? ক্যামেরাতে সাদা হয়ে গেল কে? এখন যা তো হ্যাঁ, এখন দেখা বলো। ওই নেটে সমস্যা করছে, নেটে নেটে বুঝছো? বলো এটার আনসার কথা বলছে যে একটা দুলকের, একটা পৃথিবীতে একটা সেকেন্ড দুলকের দৈর্ঘ্য কত? 1 মিটার। এটা চাঁদের দৈর্ঘ্য কত? সেকেন্ড দুলকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে চাঁদের দৈর্ঘ্য কত, তাই না? আচ্ছা আমি একটু সেকেন্ড দুলকের দৈর্ঘ্যটা বের করে দেখাই। দেখো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত? এল বাই জি। এটা সেকেন্ড দুলক, সেকেন্ড দুলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড না? 2 ইকুয়াল কত? 2 পাই রুট ওভার কত? এল বাই জি। এই 2 2 কাটো, তুমি এখানে 1 লেখো, এটা পাই 1 বাই পাই, 1 বাই পাই ইকুয়াল কত? এল বাই জি। তো উভয় পাশে বর্গ করো, তাহলে 1 বাই পাই স্কয়ার ইকুয়াল কত? এল বাই কত? জি। কত বাবা? এল বাই জি। তাহলে কত পাইতেছ? তাহলে এল প্রফেশনাল, তাহলে আমরা এখানে লিখতে পারবো জি। তাহলে এটা লেখো এল ইকুয়াল টু জি বাই কত? পাই স্কয়ার। এটা হচ্ছে কত? পাই স্কয়ার। তাহলে দৈর্ঘ্যটা কি কার সমানুপাতিক?
সেকেন্ড দোলকের দৈর্ঘ্য প্রপোর্শনাল অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কি অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। এখন আসো বলো তো চাঁদের পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ কত অংশ? মানে চাঁদের পৃষ্ঠের মন জি মন ইকুয়াল কত? সেটা হচ্ছে কত 1/6g 1/6g 1 কত 6g এতটুকু। যেহেতু দৈর্ঘ্যটা সমানুপাতিক তাহলে চাঁদের পৃষ্ঠের দৈর্ঘ্য কত হবে 1/6 হবে। বুঝছো? চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ কত 1/6। তাহলে দৈর্ঘ্যটা কত হবে সেম, যেহেতু দৈর্ঘ্য কি অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক তো সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত l ড্যাশ প্রপোর্শনাল কত l ড্যাশ প্রপোর্শনাল কত আসবে g কত g/6 না g/6। এই g এর পরিবর্তে তুমি l লিখতে পারবা l ড্যাশ প্রপোর্শনাল কত 1/6। আগের দৈর্ঘ্য কত 1/6 মিটার। কত সবাই 6 দিছো কেন 6 হবে? চাঁদের কত হবে 6 মিটার 1/6 মিটার। তাই বুঝছো? ওকে বলো ক্লিয়ার হয়েছে? এইখান দিয়ে রয়েছে 11টা বুঝছো? এখানে 88 এখানে হচ্ছে 99 পর্যন্ত গেলে কত আর 11টা লাগবে, আর 11টা এমসিকিউ আছে। এটা তো আমরা জানি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত এটা আমি সহজে বলে দিই 1 মিটার 22 আসছে, মনে রাখবা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত 1 মিটার। পরেরটা দেখো এই যে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ ভাই কত মনে রাখবা কত আসছে বলো তো? এটা ঠিক থেকে করলা না? কি বলছে মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? আমরা জানি কত 0। এটা আর করাইলাম না, তোমাদেরকে আর আনসার করতে হবে না। এটা আসছে দেখো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সমীকরণ কোনটা? এটা আনসার করো বলো, দ্রুত বলবা। বলো তো এটার আনসার কি হবে? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কোনটি? কোথায় আসছে? এটা আসছে মেমি চট্টগ্রাম বা রাজশাহীতে আসছে, এরকম একটা প্রশ্ন আসছে। আর সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কোনটি? একটু কি বললাম বলো তো? এল কত করছো? এল প্রপোর্শনাল জি বাই কত আর স্কয়ার, সরি এল ইকুয়াল কত করছো জি বাই আর স্কয়ার না, এল কত করছো জি বাই পাই স্কয়ার। এই নাম্বারটা পরেরটা আসো। এই প্রশ্নটা বলো, দেখো কি বলছে। বলছে একটা সেকেন্ড দোলক এক প্রান্ত হতে অন্য প্রান্তে যেতে সময় কতটুকু লাগে? একটা সেকেন্ড দোলক এক পাশ হতে অন্য পাশে যেতে কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। কত হচ্ছে 1 সেকেন্ড।
দেখো একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। চলো আমরা কি করছি, L equal to G divided by pi square করছি না, L equal to G divided by pi square, বুঝছো? G এর মান কত করছো 9.8, এটার মান কত 3.1416 স্কয়ার, তাহলে অবশ্যই কি এটা কত 9 স্কয়ার, মানে কি এটাতে একটু কম হবে, কত 3 থেকে একটু কম, তাহলে আমরা এটা কার্যকরী দৈর্ঘ্য কত 0.993 মিটার, এত মিটার। কিন্তু দোলকের দৈর্ঘ্যটা কত বলবে, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। কিন্তু আমরা নরমাল দৈর্ঘ্যটা কত, নরমাল দৈর্ঘ্য হচ্ছে L equal to 1 মিটার। আচ্ছা পরের প্রশ্ন দেখি, এটা পরে ফেলছি। একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত জাহাঙ্গীরনগর আর সৌনি বিষে কত 0.5 আর্স। বলো একটা সেকেন্ড দোলকের অভিকাশের ত্বরণ, বলো তো একটা সেকেন্ড দোলকের কি করছো, দেখো একটা কি করছে, একটি সেকেন্ড দোলকে অভিকাশের ত্বরণ জি, সেকেন্ড দোলকের অভিকাশের ত্বরণ জি, এর সাথে কি সম্পর্ক, নো অপশন দেওয়া নেই। ওরে ভাই আর কত, আচ্ছা শেষ করলি নাকি, দেখো এখান থেকে আর কতগুলো বাকি আছে, 163, 163 থেকে একশো আশি, 163 থেকে 180, তাহলে 180 থেকে বিয়োগ করো, কত এখানে 17 টাইমস জিরো আছে, ঠিক এই 17টা বলবা, বলো তো এই 17টা বলবা। কি বলছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে, কি বলছে কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলে দোলন কাল কত হবে, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করছে, তাহলে দোলন কাল কত হবে, আমরা টি প্রপোর্শনাল কি করছো √L, তাহলে কত হবে টি ড্যাশ প্রপোর্শনাল কত 2t, তাহলে কত হবে 2 ইনটু সেকেন্ড দোলক 4, কত হবে 4 সেকেন্ড। বলো শেষ করে দেব, বলো তো এটা आंसर হচ্ছে, তাই কি বলছে একটা সরল দোলক, কি বলছে একটা সরল দোলককে 4 গুণ বৃদ্ধি করলে, সরল দোলক কি করলে 4 গুণ বৃদ্ধি করলে দৈর্ঘ্য, তাহলে দূরত্বকাল কত পরিবর্তন হবে, টি প্রপোর্শনাল কত পড়ছে √L, তাহলে কত টি ড্যাশ প্রপোর্শনাল কত 4L √, তাহলে কত হবে টি ড্যাশ
প্রপোর্শনাল কত 2 রুট ওভার এল। এল সমান কত লিখতে পারবো টি, টি ড্যাশ প্রপোর্শনাল কত 2 এল। ডেডিকেশনালি আচ্ছা বাদ দিয়ে দে, হ্যাঁ ওকে থাকো। আসো তোমাদেরকে যে জিনিসটা বলতে চাইছিলাম, তাই না? এখন তো বলতে পারো যারা ক্লাসে ছিল শেষ পর্যন্ত, বলো একটা ক্লাসের একটা খুব সুন্দর একটা রিভিউ দাও তো দেখি। এন্ড সবাই কি করবা, খুব সুন্দর করে একটা রিভিউ পোস্ট করবা ক্লাস নিয়ে, কার কিরকম মতবাদ সবাই একটা খুব সুন্দর রিভিউ পোস্ট করবা। বলো কার কাছে কেমন লাগছে ক্লাস কইরা, একটু জানাও দেখি। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জানো না তাদেরকে বলি, তোমরা যাবা কোথায় যাবা, প্রথমে ইউটিউবে যাবা। যাদের হচ্ছে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ পড়া দরকার, ইউটিউবে যাবা। যাই যেখানে ইউটিউবে একটা লিঙ্ক আছে দেখো, এই জায়গায় ইউটিউব নামে একটা অপশন আছে। দেখ তোমাদের আর ক্লাস নেব না, কালকে থেকে 25 বেসের ক্লাস নেব। আচ্ছা একটু সুন্দর করে দাঁড়াও, আচ্ছা দাঁড়াও ক্লাসের স্লাইডে যায়নি, সুন্দর করে দাঁড়াইতে হবে। দাঁড়াও কোন জায়গায় যাই, কি পড়াইছি, আচ্ছা ভালো জিনিসের জায়গায় যাই। এই যে এটা দেখো, ওকে হ্যাঁ দাঁড়াইছি। আর একটা স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ আর ক্লাসের থেকে একটা স্ক্রিনশট নিবে দেখো তোমাদেরকে, বুঝছো? যেটা দেখাইতেছিলাম, যারা যাবা ইউটিউবে যাবা, আর ওইখানে একটা অপশন আছে দেখো, সুজন, সুজন লিখবা, পরে কি লিখবা, ফিজিক্স, ফিজিক্স এন্ড ম্যাথ, এই লেখার পরে একটা সার্চ দিবা। এখানে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে এই যে আমার ইউটিউব চ্যানেল, যাবা এখানে যাই কি করবা, সাবস্ক্রাইব করবা আগে, বুঝছো? সাবস্ক্রাইব করবা, তারপর নিজে শেয়ার করে দিবা। দেখো এখানে কতগুলো ভিডিও দিছি, দেখো আমি কতগুলো ভিডিও দিছি, বুঝছো? দেখো এই যে এতগুলো ভিডিও দিছি আমি তোমাদের জন্য, প্রায় কত সবগুলো অ্যাডমিশন বেচে, হ্যাঁ হচ্ছে 627টা। ওকে দেখো এটা কাজ করবা, তারপরে এখানে যাবা, তোমাদের যদি যাও প্লে লিস্টে পাবা, এখানে আসো, এখানে দেখো তোমাদের জন্য প্লে লিস্ট করা আছে, এখানে যাবা। যারা যারা এখনো আমার চ্যানেল জানো না, এখানে যাবা, দেখবা আমি প্রত্যেকটা ক্লাস এখানে পাওয়া যাবা। দেখো এই জায়গায় দেখো, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কয়টা দিছি, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ক্লাস, এই যে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি ক্লাস আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তো? এই যে আমি তো সাবস্ক্রাইব করে নেব, বুঝছো? তারপর হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা দেখাই তোমাদের ক্লাসগুলো কোনগুলো করবা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো, যারা হচ্ছে একদম বাজে অবস্থানে আছো তাদের জন্য। তোমাদের সামনে আবার চলে আসলাম, হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএমএ এবং জিসিআইটি সিরিজ কোর্সে
আজকে হচ্ছে আমাকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের হচ্ছে কি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কি করবো প্রশ্ন করার সমাধান করবো এবং বেসিক থিওরিগুলো। তো তোমরা যারা আমার কোর্সে এনরোল করছো তারা তো ওকে, তো তোমরা সবাই কি করবা, ফেসবুকে গ্রুপে পোস্ট করবা। আর 3টা চ্যাপ্টার ক্লাস নিয়েছি, আর আমার ভেক্টর চ্যাপ্টারের ক্লাস নেওয়া আছে, নিউটনিয়ান বলবিদ্যার ক্লাস নেওয়া আছে। তোমরা চাইলে ওইগুলো কমপ্লিট করে খুব সুন্দর করে পরীক্ষা দিতে পারবে, আর খুব সুন্দর একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, আমি এতটুকু বলতে পারি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমি আবার কবে দেখা হচ্ছে জানি না, কিন্তু তোমরা যদি ক্লাসে প্রত্যেকটা ক্লাসে 100-200 মানুষ থাকবে তাহলে ক্লাসে আগাইতাম, কিন্তু তোমাদের ক্লাসে মানুষই থাকে না, বুঝছো? কীভাবে আগাবো? এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।